আচ্ছা, সো ওয়ান্স এগেইন আমরা যদি একটু অফিসিয়ালি আরেকবার গুছাই নিই যে আমরা আজকে ক্লাসে এক্স্যাক্টলি কি করতেছি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা হচ্ছে আজকের ক্লাসটাতে আপনাদেরকে হচ্ছে রিডিং মডিউলের একটা ক্লাস করতেছি। অ্যান্ড আমরা রিডিং এর ক্লাস না থিওরিটিক্যালি করব না, আমরা হচ্ছে হাতে কলমে একদম প্র্যাকটিক্যালি কাজটা করব। বাট অবশ্যই দেখা যাচ্ছে যে আপনারা তো এখন সবাই নতুন, তো আপনাদের হচ্ছে গিয়ে নতুন বলতে সবাই দুর্বল স্টুডেন্ট, রাইট? এখন আপনাদের সবার হচ্ছে গিয়ে মানে এই জিনিসগুলো বেশি কঠিন, আপনারা হ্যান্ডেল করতে পারবেন না। তো সেক্ষেত্রে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি সবসময় আমার স্টুডেন্টদের জন্য আপনাদের জন্য যে কাজটা করি সেটা হচ্ছে রিডিং প্যাসেজ গুলো যখন আমি আপনাদেরকে পড়াই, আমি হচ্ছে আপনাদেরকে বাম পাশে তো রিডিং প্যাসেজটা আমাদের দেয়া থাকে, কিন্তু সেই রিডিং প্যাসেজটার বাংলা মিনিংটা হচ্ছে ডান পাশে দেয়া থাকে, হ্যাঁ? যাতে করে আর কি আপনাদের বেশি স্ট্রাগল করতে না হয় যে ওই প্যাসেজের মিনিংটা কি, বাংলায় মিনিংটা কি দাঁড়ায়, সেটাও যাতে আপনারা ইজিলি দেখে নিতে পারেন। প্লাস ভোকাবুলারি গুলো তো আছেই, সেগুলো আপনারা শিখবেন। তো এটা করার উদ্দেশ্যটা হচ্ছে এতটুকু এনশিওর করা যে আইএলটিএস এর যে খুব কঠিন ভোকাবুলারি, এগুলো দুর্বল স্টুডেন্ট হিসেবে আসলে আপনারা এখানে যারা আছেন সবাই বেসিকে দুর্বল স্টুডেন্ট, রাইট? আপনারা হচ্ছে এখন মানে আপনারা হচ্ছে যে আপনাদেরকে হচ্ছে একটা লেভেল অফ সাপোর্ট যদি আমি না দিই, কেমন? তাহলে আপনাদের সাথে খুব জুলুম করা হবে গাইস। ওকে, আপনারা হ্যান্ডেল করতে পারবেন না। সো আপনাদেরকে একটু শিখাইতে হবে, কেমন? ইয়েস, ওভার টাইম হচ্ছে সবাই হচ্ছে ইমপ্রুভ করে, বাট লাইক আপনাদেরকে একটু হেল্প করতে হবে। তো যাই হোক, এখন আমরা হচ্ছে কেমব্রিজের বই থেকে রিডিং প্যাসেজ সলভ করতেছি। এন্ড আমরা আসি কোথায়? আমরা আসি হচ্ছে কেমব্রিজের বুক নাম্বার কত গাইস? বুক নাম্বার দেখেন, এই যে আমি এখানে লিখে রাখছি। বুক নাম্বার কেমব্রিজের 16। কেমন? কেমব্রিজের বুক নাম্বার হচ্ছে 16, টেস্ট নাম্বার 3, রিডিং প্যাসেজ নাম্বার হচ্ছে 1। এই প্যাসেজটা আমরা হচ্ছে আজকে ইনশাল্লাহ ক্লাসে বসে সলভ করবো, কেমন? আপনারাই সলভ করবেন, and দেখবেন আপনারা ইনশাল্লাহ পারবেনও। আচ্ছা, এই প্যাসেজটা নিয়ে যদি একটু আপনাদেরকে শিখাই, এখানে কি আছে? এখানে আইএলটিএস এর রিডিং এর কোশ্চেন গুলোতে 3টে প্যাসেজ থাকে, বুঝছেন? আমরা আজকে একটা সলভ করবো। তো এই যে 3টে প্যাসেজ থাকে, এগুলোর ক্ষেত্রে রিডিং প্যাসেজ গুলাতে কি হয়, আপনারা তো সবাই আই থিঙ্ক অনেকেই এটা জানেনও, যে এখানে দেখা যাচ্ছে যে প্যাসেজ তো থাকে, পাশাপাশি প্রশ্নগুলো থাকে। তো আমরা আজকে প্রশ্নগুলো সলভ করব হচ্ছে ট্রু ফলস নট গিভেন, কেমন? এটা নিয়ে অনেকের খুব ইন্টারেস্ট, সো ফলস আর নট গিভেন নিয়ে স্পেশালি। তো আমরা ট্রু ফলস নট গিভেনটাও সলভ করব, পাশাপাশি হচ্ছে আমরা আমরা একটা খুব সুন্দর আর কি কোশ্চেন শূন্যস্থান পূরণ সলভ করবো, কেমন? আর জিনিসটা খুব মজার হতে যাচ্ছে ইনশাল্লাহ, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। তো এখন এই যে প্যাসেজটা যেটা আমরা সলভ করবো, হ্যাঁ, এই প্যাসেজের যদি একটু আমি আপনাদেরকে টাইটেলটা পড়ে শোনাই। টাইটেলটা হচ্ছে রোমান শিপ বিল্ডিং অ্যান্ড ন্যাভিগেশন। হ্যাঁ, মানে হচ্ছে রোমান যেই জাতিটা ছিল, রোমানরা, ওকে, তাদের হচ্ছে জাহাজ বানানোর যে ক্যাপাসিটিটা ছিল, সেই ক্যাপাসিটিটা হচ্ছে তাদের শিপ বিল্ডিং এবং ন্যাভিগেশনের ক্যাপাসিটিটা আর কি আমরা এখানে সেটা নিয়ে কথা বলছি, কেমন? সো ডিয়ার স্টুডেন্টস, তাহলে হচ্ছে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এই প্যাসেজটা আমরা এখন সলভ করব ক্লাসে বসে, কেমন? এন্ড ডোন্ট ওয়ারি গাইস, আপনারা পারবেন। ওকে, আপনারা পারবেন, কেউ ভয় পেন না। আমরা সহজ করে সলভ করব এবং আপনারাই পারবেন। তো এখন আমি যদি একটু আপনাদেরকে এই প্যাসেজটা পড়ে শোনাই, এখানে প্যারাগ্রাফের প্যাসেজটা কি রিলেটেড, চলো আমরা একটু প্রথম প্যারাগ্রাফটা পড়ি। প্রথম প্যারাগ্রাফটা পড়লে আমরা একটা আইডিয়া পাবো যে প্যাসেজটা কি রিলেটেড, কেমন? তো দেখেন, এখানে বলতেছে প্রথমে যে শিপ বিল্ডিং টুডে ইজ বেসড অন সায়েন্স and ships are built using computers and sophisticated tools. প্রথম লাইনটা কি বলছে গাইস? বলতেছে শিপ বিল্ডিং টুডে ইজ বেসড অন সায়েন্স and ships are built using computers and sophisticated tools. এই সেন্টেন্সটার মানে কি? এই সেন্টেন্সটার মানে হচ্ছে আজকের পৃথিবীতে শিপ বিল্ডিংটা হচ্ছে সায়েন্সের উপরে নির্ভর করে। ইজ বেসড অন সায়েন্স মানে কি? সায়েন্সের উপর নির্ভর করে। and আর ships are built using computers and sophisticated tools মানে হচ্ছে জাহাজগুলো বানানো হয় কম্পিউটার এবং সফিস্টিকেটেড টুলস এর ব্যবহার করে। সফিস্টিকেটেড টুলস মানে কি? মানে হচ্ছে উন্নত আধুনিক যে যন্ত্রপাতিগুলো আছে, এগুলোকে দিয়ে আর কি আমরা এখনকার দিনে জাহাজ বানাই, কেমন? এটাই এতটুকুই বলছে। আচ্ছা, পরের লাইনটাতে কি বলছে একটু পড়ি তো দেখি। বলতেছে শিপ বিল্ডিং ইন এনশিয়েন্ট রোম হাউএভার ওয়াজ মোর অফ অ্যান আর্ট। তো বলতেছে কি যে শিপ বিল্ডিং ইন এনশিয়েন্ট রোম ওয়াজ হাউএভার মোর অফ অ্যান আর্ট, কেমন? রিলাইং অন এস্টিমেশন। মানে কি বলতেছে যে কিন্তু এনশিয়েন্ট রোম, এনশিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে প্রাচীন, বুঝছেন? তো বলতেছে প্রাচীন রোমে শিপ বিল্ডিংটা ছিল একটা আর্ট। এটা তখন হচ্ছে সায়েন্স ছিল না, এটা ছিল এক ধরনের আর্টের মতো। তারপর কি বলছে? রিলাইং অন এস্টিমেশন, ইনহেরিটেড টেকনিক্স অ্যান্ড পার্সোনাল এক্সপেরিয়েন্স।
তো বলতেছে যেটা হচ্ছে নির্ভর করতে হচ্ছে এস্টিমেশনের উপরে। এস্টিমেশন মানে হচ্ছে আনুমানিক হিসাব। কেমন গাইস? এই যে এস্টিমেশন শব্দটার মিনিং কি? আনুমানিক হিসাব। তো যেটা নির্ভর করতে হচ্ছে আনুমানিক হিসাবের উপরে, অথবা ইনহেরিটেড টেকনিক্স। ইনহেরিটেড টেকনিক্স মানে কি? ইনহেরিটেড টেকনিক্স মানে হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে পাওয়া কৌশলগুলা, মানে হচ্ছে ধরুন পূর্বপুরুষদের পাওয়া পাওয়া কৌশলগুলা, অ্যান্ড পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং ব্যক্তিগত অভিজ্ঞতার উপরে। তাহলে তাহলে dear students, আমরা যদি দেখি, যদিও কথাটা যথেষ্ট লম্বা একটা সেন্টেন্স, বাট এখানে কি বলতেছে? এখানে বলতেছে যে শিপবিল্ডিং ইন এনশিয়েন্ট রোম, হাউএভার, শিপবিল্ডিং এনশিয়েন্ট রোমে যেটা হতো সেটা হচ্ছে এটা একটা আর্ট হিসেবে ছিল, যেটা নির্ভর করতে হচ্ছে গিয়ে আনুমানিক হিসাবের উপরে, এস্টিমেশনের উপরে। হ্যাঁ, এস্টিমেশন শব্দটা সবাই শিখে রাখবো। তারপরে বলতেছে ইনহেরিটেড টেকনিক, মানে হচ্ছে পূর্বপুরুষদের টেকনিক থেকে, অ্যান্ড ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। কেমন? আচ্ছা, ভালো কথা। তারপর দেখি আমরা এখানে আর কি বলতেছে। বলতেছে দ্য রোমান্স ওয়ার নট ট্রেডিশনালি সেলার্স। রোমান্সরা কিন্তু ট্রেডিশনালি আসলে নাবিক ছিল না। সেলার মানে কিন্তু হচ্ছে নাবিক, বুঝছেন তো? তারা ট্রেডিশনালি নাবিক ছিল না। ট্রেডিশনাল মানে হচ্ছে গিয়ে প্রথাগতভাবে, প্রচলিতভাবে। এই যে এই শব্দটার মিনিংটা আমি এখানে দিয়ে রাখছি, আপনারা হয়তো ইভেনচুয়ালি শিখবেন এখান থেকে, যে ট্রেডিশনালি মানে হচ্ছে প্রথাগতভাবে, হ্যাঁ, প্রচলিতভাবে তারা কিন্তু নাবিক ছিল না, তারা সেলার্স ছিল না। বাট মোস্টলি ল্যান্ড বেসড পিপল। তারা কি ছিল? তারা হচ্ছে মোস্টলি হচ্ছে জমি নির্ভর মানুষ ছিল, মানে হচ্ছে ল্যান্ড বেসড, মানে হচ্ছে তারা জমিতেই বেশি কাজ করতো। তারপর বলছে হু লার্ন টু বিল্ড শিপস ফ্রম পিপল দ্যাট দে কনকার্ড। যারা হচ্ছে জাহাজ বানানোর কৌশল শিখছে কার কাছ থেকে? সেই সব মানুষদের কাছ থেকে যাদেরকে তারা হচ্ছে জয় করছে বা দখল করছে। মানে রোমানরা আসলে খুব অ্যাগ্রেসিভ একটা জাতি ছিল। ওরা হচ্ছে অন্যান্য বিভিন্ন জাতিকে হচ্ছে খুব আক্রমণ করতো, বুঝছেন? তো যখন ওরা হচ্ছে বিভিন্ন জাতিকে খুব আক্রমণ করতো, তো তাদের কাছ থেকে আর কি তারা হচ্ছে এগুলা শিখছে। আচ্ছা, কারা কারা খুব মনোযোগ দিয়ে শুনতেছি, তারা একটা হ্যান্ড রেজ করে তো, যে ভাইয়া মনোযোগ দিয়ে শুনতেছি। হ্যাঁ গাইজ, আচ্ছা, আইএলটিএস এর রিডিং মডিউল গুলা ভালো করার দুইটা সিক্রেট, বুঝছেন? একটা হচ্ছে রিডিং প্যাসেজটাকে ভালো করে বোঝার ক্যাপাসিটিটা ডেভেলপ করা। তো সেই ডেভেলপমেন্টটা আসলে অনেকখানি নির্ভরশীল হচ্ছে আপনাদের এই ভোকাবুলারি এবং ল্যাঙ্গুয়েজ গুলোকে অল্প করে শেখার একটু অভ্যাস করার জন্য। হ্যাঁ, মোহাম্মদ হক সাহেব বলছেন উনি ফাঁকিবাজি করছেন। আন্তরিকভাবে দুঃখিত ডিয়ার স্টুডেন্ট, আপনার কাছ থেকে এই এক্সপেকটেশন ছিল না। ইন এনি কেস, থ্যাংক ইউ সো মাচ, ওকে, ফর অ্যাট লিস্ট ইউর অনেস্টি। কেমন? সো যেটা বলছিলাম, খুঁজে ফেলছেন? আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে, এখন কি করা? ওকে, বাট কিছু কিছু জায়গায় হচ্ছে গিয়ে হচ্ছে ফাঁকিবাজি করা খারাপ জিনিস না। বাট প্লিজ ডিয়ার স্টুডেন্ট, হচ্ছে কাউকে অ্যান্সার বলার দরকার নাই, বিকজ আমি একটু আপনাদেরকে সবাইকে দিয়ে প্র্যাকটিস তো করাবো, বুঝতেই পারছেন। সো যেহেতু প্র্যাকটিস করাবো, সেহেতু হচ্ছে আর কি ই করবো না। হ্যাঁ, আচ্ছা, তো এখন যাই হোক, পরে বলতেছি যে এখানে কি বলতেছে, হু লার্ন টু বিল্ড শিপস ফ্রম দ্য পিপল দে কনকার্ড, নেমলি গ্রিকস এন্ড ইজিপশিয়ানস। হ্যাঁ, যারা হচ্ছে মানে হচ্ছে ওরা কি করছে, ওরা হচ্ছে ওই মানুষদের কাছ থেকে শিখছে যাদেরকে তারা জয় করছে, হ্যাঁ, গ্রিক আর ইজিপশিয়ানদের কাছ থেকে। আচ্ছা গাইস, তো এখন আমি হচ্ছে গিয়ে 30 সেকেন্ড আপনাদেরকে আর কোনো ডিস্টার্ব করবো না। 30 সেকেন্ড আপনাদেরকে সময় দিব। সবাই হচ্ছে একটু ভালো করে এই লাইনগুলো আরেকবার পড়বেন। আপনাদের কাজ হচ্ছে এখানে যে ভোকাবুলারি গুলো আছে, এই ভোকাবুলারি গুলো একটু ভালো করে দেখবেন। কেমন? জাস্ট আমি আপনাকে 30 সেকেন্ডই টাইম দিব। হ্যাঁ, 30 সেকেন্ড পড়া। আপনারা সবাই হচ্ছে এই প্যারাগ্রাফটা পড়বেন, পড়ে জাস্ট আমাকে জানাবেন যে ভাইয়া এতটুকু আমি বুঝতে পারছি, এন্ড হচ্ছে মেসেজ এইগুলো আমি এগুলো বুঝতে পারছি। কেমন? যারা যারা পড়া হয়ে যাবে, তারা তারা জাস্ট ডান লিখে আমাকে মেসেজ করবেন যে ভাইয়া ঠিক আছে, পড়ে ফেলছি। কেমন? নিজের একটু পড়েন। এখান থেকে আমরা একটু পরে কোশ্চেন সলভ করবো। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা ম্যাটার করে। কেমন? ওকে, জাস্ট একটু পড়েন। ঠিক আছে গাইস? অলরাইট, ওকে, সবাই একটু পড়েন। কেমন? লেটস গো। কারা কারা পড়তেছেন একটু হ্যান্ড রেজ করেন তো, পড়তেছি। আচ্ছা, থ্যাংক ইউ গাইস, একটু পড়েন। হ্যাঁ, সবাই একটু ভালো করে পড়ে নেন, বুঝে নেন। আমরা এখান থেকে কিন্তু একটু করে কোশ্চেন সলভ করা লাগবে, সো আপনাদেরই সলভ করা লাগবে, আমি তো আনসার বলে দিব না, রাইট? সো তখন কিন্তু এটা ম্যাটার করবে। ঠিক আছে guys? আচ্ছা, গাইস, আমি হচ্ছে ফন্ট এখানে বড় করতে দেবো না, কারণ এখানে বড় করলে আমার স্ক্রিনে হচ্ছে গিয়ে ই হয়ে যাচ্ছে। ওকে, আপনারা যদি একটু কষ্ট করে আপনাদের মোবাইল থেকে একটু আচ্ছা জুম ইন করে নেন তাহলে উপকার হয়, কারণ আমি ওই যে একই সেম স্ক্রিনে দুইটা করছি তো। কেমন? আচ্ছা, চলেন তাহলে আমরা হচ্ছে, এটা তো অনেকেরই হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি, তাহলে চলেন আমি হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফটাতে আপনাদের চলে যাই। সেকেন্ড প্যারাগ্রাফে দেখি কি বলছেন। সেকেন্ড প্যারাগ্রাফটাতে যদি যাই, এখানকার ভোকাবুলারি এখানে আছে সেকেন্ড প্যারাগ্রাফটাতে।
চলে গেলাম। আচ্ছা, সেকেন্ড প্যারাগ্রাফে দেখি এখানে কি বলছে যে there are few surviving written documents that give descriptions and representations of ancient Roman ships. তো বলতেছে এখনো কিছু আহ, মানে লেখা ডকুমেন্টস বেঁচে আছে, সার্ভাইভ করছে, বেঁচে আছে, যেখানে প্রাচীন রোমান শিপসের ডেসক্রিপশন আর ছবি পাওয়া যায়। কেমন? ইনক্লুডিং দ্য সেলস অ্যান্ড রিগিং। এই যে সেলস মানে হচ্ছে কি পাল, জাহাজের পাল থাকে না ওইটা, আর রিগিং মানে কি গাইজ, আমি যদি একটু আপনাদেরকে রিগিং শব্দটার সাথে পরিচয় করাই দিই, রিগিং মানে হচ্ছে এইটা। আচ্ছা ভাই, তো একটা বিষয় একটু শেয়ার করি, সেটা হচ্ছে গাইজ, আপনারা যদি কেউ মনে মনে চিন্তা করেন যে ভাইয়া আমরা এত যত্ন করে হচ্ছে মিনিং বোঝার দিকে এত ফোকাস কেন করছি, বিকজ গাইজ আইএলটিএস এর রিডিং এ ভালো করার সিক্রেট হচ্ছে যে আপনি মিনিংটা বুঝতে পারেন কিনা। কারণ আপনি যদি মিনিং বুঝতে পারেন তাহলে আপনি কিন্তু কোশ্চেনের অ্যান্সার কোয়াইট ইজিলি দিতে পারবেন। সবচেয়ে বড় স্ট্র্যাটেজি বলেন আর সবচেয়ে বেশি সিক্রেট বলেন আর টেকনিক বলেন, সবচেয়ে ইউজফুল টেকনিকটা হচ্ছে রিডিং এর মিনিং গুলা অ্যাকুরেটলি বুঝতে পারা। এতটুকু যদি আপনি এনশিওর করতে পারেন, তার বাইরে আর আপনার খুব একটা অসুবিধা হবে না, বুঝছেন? এর বাইরে কিছু টেকনিক আছে, স্ক্যানিং আছে, স্কিমিং আছে। আজকের ক্লাসে আপাতত আমি এগুলো নিয়ে কথা বলছি না, কিন্তু এগুলো অবশ্যই আপনাদেরকে শেখানোর দরকার আছে। আমি এগুলো আপনাদেরকে শেখাই, এগুলো আপনাদেরকে আমি শেখাবো। বাট আজকের ক্লাসে আমরা হচ্ছে ফোকাস করব কোথায়? আন্ডারস্ট্যান্ডিংটা। হ্যাঁ, স্ট্র্যাটেজিও শিখবো, স্ট্র্যাটেজি ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট আজকে আমরা একটু আন্ডারস্ট্যান্ডিং এ ফোকাস করি। এটা কারা কারা বুঝতে পারছি একটু হ্যান্ডেস করি তো, যে ভাইয়া দুটো জিনিস আছে, একটা হচ্ছে স্ট্র্যাটেজি আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। কেমন? আজকে আমরা আন্ডারস্ট্যান্ডিং করতেছি, আমরা স্ট্র্যাটেজিও শিখবো, ওকে ওইটাও নেসেসারি, কেমন? ওইটাও ইগনোর করা যাবে না, কেমন? তবে দুইটাকেই আমরা ব্যালেন্স করতে হবে। চলেন তাহলে একটু কন্টিনিউ করি। এখন আমাদেরকে এখানে বলতেছে যে আচ্ছা, থ্যাংক ইউ গাইস, আপনাদের মেসেজ গুলো পড়তেছি আমি। তো এখানে বলতেছে যে there are few surviving written documents that give descriptions and representations of ancient Roman ships. খুব সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজে বলতেছে, ইনক্লুডিং সেলস এন্ড রিগিং। এটা বাংলা করলে আসলে কি দাঁড়ায়, যে এখনো কিছু আর কি সার্ভাইভিং ডকুমেন্টস আছে, মানে রিটেন সার্ভাইভিং ডকুমেন্ট, এগুলো টিকে আছে, বেঁচে আছে, যেগুলো হচ্ছে প্রাচীন রোমান শিপগুলো আর তাদের বিভিন্ন বর্ণনা আর কি এখানে পাওয়া যায়, ছবিও পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তারপরে লাইনটাতে দেখি কি বলছে, এখানে আরো বলতেছে যে এক্সকাভেটেড ভেসেলস অলসো প্রোভাইড সাম ক্লুজ, ওকে, অ্যাবাউট এনশিয়েন্ট শিপ বিল্ডিং টেকনিক্স। তো বলতেছে এক্সকাভেটেড ভেসেলস মানে কি গাইস, এই মিনিং গুলো কিন্তু আমি নিচে দিয়ে রাখছি, কেমন? সব শব্দেরই। এই যে যেমন এক্সকাভেটেড যে শব্দটা, এটার মানে হচ্ছে গিয়ে খনন করা। কেমন গাইস? খনন করে কোনো কিছু বের করা, মানে মাটি খনন করে কোনো কিছু বের করাকে এক্সকাভেটেড বলে। আপনারা যদি গাইস কেউ যদি এক্সকাভেশন শব্দটার সাথে পরিচিত না থাকেন, দাঁড়ান আপনাদেরকে এক নজর দেখাই দিলে বোধ হয় একটু ভালো হবে। এক্সকাভেটেড মানে কি, দাঁড়ান, এই যে দেখছেন মাটি খনন করে, ধরেন আমি মাটির নিচ থেকে কিছু বের করতেছি, এটাকে এক্সকাভেশন বলে, বুঝছেন? তো যাই হোক, এখানে এটাই বলতেছে যে এক্সকাভেটেড ভেসেলস মানে হচ্ছে যে খনন করা জাহাজগুলা, ভেসেলস মানে কিন্তু জাহাজ, কেমন? খনন করা জাহাজগুলা থেকে আসলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে এনশিয়েন্ট শিপ বিল্ডিং টেকনিক নিয়ে কিছু ক্লু পাওয়া যায়, কিছু ক্লু পাওয়া যায়। ক্লু মানে হচ্ছে ধরেন কিছু আইডিয়া পাওয়া যায় যে এগুলো আসলে কেমন কি ছিল, কেমন? আচ্ছা, তারপরে বলতেছে স্টাডিজ অফ দিস have taught us that ancient Roman shipbuilders built the outer hull first, then proceeded with the frame and the rest of the ship. তো বলতেছে এগুলাকে আসলে আমরা যখন স্টাডি করছি, তো তখন দেখা গেছে যে রোমানের যারা শিপ বিল্ডার ছিল তারা হচ্ছে আউটার হালটা প্রথমে বানাতো, তারপরে ফ্রেমটা এন্ড পরে বাকিটা বানাইতো, এভাবে আর কি একটা বর্ণনা দিতেছে যে তারা জাহাজ কিভাবে বানাইতো। এখন আপনাদেরকে যদি এখানে একটু দেখাই দিই যে জাহাজের হাল জিনিসটা আসলে কি হয়। ধরেন ব্যাপারটা হচ্ছে এটা, আপনি একটা জাহাজ বানাচ্ছেন, কেমন? জাহাজের হাল হয় হচ্ছে এই জিনিসটা, ওকে। লেটস সে এই যে বাইরের যে পার্টটা, এটা হচ্ছে হালটা, বুঝছেন? আর ভিতরে যা যা আছে ওইটা হচ্ছে ফ্রেম। বাট এই যে বাইরের যে পার্টটা আছে না, এই পার্টটা হচ্ছে, এটাকে আমরা হাল বলি, কেমন? আমার মনে হয় ভালো ছবি কোথায় পাই হালের জন্য, এই যে এরকম ছবি আর কি, আপনারা এগুলাকে হাল বলে, ওকে। বাইরের ছবিটা, হ্যাঁ, এটা মনে হয় না, এটা মনে হয় রাইট ছবি ছিল না। যাই হোক, so আপনারা বুঝতে পারছেন আশা করি যে আসলে হাল মানে হচ্ছে যে বাইরে যে খোলসটা আর কি, ওটাকে হাল বলে। তো বলতেছে যে এখানে কি বলছে, এখানে বলতেছে এগুলো যখন আমরা স্টাডি করছি তখন জানা গেছে যে রোমান শিপবিল্ডাররা এই যে হাল, যেটা বাইরের হালটা আর কি, হ্যাঁ, বাইরের খোলসটা, এটা হচ্ছে তারা আগে বানাতো, তারপরে ফ্রেমটা হচ্ছে ভিতরের ফ্রেমটা তারা হচ্ছে তারপর বানাতো, এন্ড ফাইনালি তারা হচ্ছে ভিতরে যা যা বানানোর মতো ছিল এগুলো সবকিছু তারা ভিতরের জিনিসগুলো পরবর্তীতে বানাতো, কেমন? এক্স্যাক্টলি। তো এরপরে যেটা বললাম, এখানে বলতেছে প্ল্যাং ইউজ টু বিল্ড, ওকে, প্ল্যাং ইউজ টু বিল্ড দ্য আউটার হাল ওয়ার ইনিশিয়ালি সোয়েন টুগেদার, ওকে। তো বলতেছে যে এই যে আউটার যে খোলসটা, এটা বানানোর জন্য যে প্ল্যাং গুলা লাগতো, প্ল্যাং মানে হচ্ছে কাঠের টুকরা আর কি, হ্যাঁ। তো প্ল্যাং গুলাকে প্রথমে একটা আরেকটার সাথে সেলাই করা হতো, বুঝছেন? সেলাই করা হতো বলতে কি,
আপনাদেরকে যদি একটা টেকনিক দেখাই, সেলাই করা বলতে এই যে দেখেন, এটাকে বলে হচ্ছে সেলাই করা। মানে আসলে কাঠের সাথে তো আর কাঠ তো আর কাপড়ের মতো সেলাই করা হয় না। কাঠ সাথে কাঠটাকে আসলে সেলাই করা হয় হচ্ছে এই যে এভাবে আর কি, বুঝছেন না গাইস? আপনারা হয়তো কোথাও দেখে দেখে থাকবেন কাঠ মিস্ত্রি দোকানে টোকানে, এই যে এই কাজটা করতেছে না, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে সেলাই করা আর কি। হ্যাঁ, তো এটাকে আসলে মর্টাইজ এন্ড টেনন বলে, বুঝছেন? এই টেকনিকটাকে মর্টাইজ এন্ড টেনন বলে ওয়ার্ল্ড ওয়াইড। তো এখানে ওইটার কথাই বলতেছে, দেখেন এই যে পরের লাইনেই বলছে ওরা কথাটা, যে স্টার্টিং ফ্রম দ্য 6th century, হ্যাঁ 6th century থেকে যদি আমরা বলি, দে ওয়ার ফিক্সড ইউজিং আ মেথড কল্ড মর্টাইজ এন্ড টেনন। এই যে বলতেছে যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে তারা মর্টাইজ এন্ড টেনন নামে একটা কৌশল ব্যবহার করে আর কি কাজটা করতো। ওয়ার ওয়ান প্ল্যাঙ্ক লকড ইনটু অ্যানাদার উইদাউট দ্য নিড ফর স্টিচিং, যেখানে হচ্ছে একটাকে আরেকটার সাথে লক করে আর কি করতো, তখন সেলাইয়ের দরকার হতো না। তো গাইস, এই যে মর্টান এন্ড টেনন যেটা বলতেছে, এটা হচ্ছে বেসিক্যালি এই টেকনিকটা। এটা কারা কারা বুঝতে পারছি একটু হ্যান্ড রেজ করে তো ভাবে বুঝতে পারছি। আমরা দুই তিনটা প্যারাগ্রাফ একটু পড়ি, হ্যাঁ, পড়ে বুঝে তারপর আমরা কোশ্চেন সলভ করবো। এন্ড যদিও দেখবেন যে আপনারা যখন প্যাসেজের মিনিংটা জানবেন, তখন কোশ্চেন সলভ করাটা আপনাদের জন্য ইজি হবে। এন্ড অফ কোর্স আমরা অ্যাডভান্স লেভেলের কথা যদি বলি, তখন আমরা বাংলা ট্রান্সলেশনের হেল্প নিতে নেওয়া যাবে না। বাট আমরা এই মুহূর্তে অ্যাডভান্স লেভেল থেকে অপারেট করছি না, আমরা এখন বিগিনার লেভেল থেকে অপারেট করছি, তাই না? তো এখন আমরা কিন্তু যে কোনো ধরনের অ্যাসিস্ট্যান্স নিব, কারণ আমরা আমাদের সলিড একটা বেস ফাউন্ডেশন ডেভেলপ করতে চাই। যত আমার ইংরেজিটা ভালো হবে, যত আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, আমার ভোক্যাবুলারি ভালো হবে, তত আপনি দেখবেন যে আপনি অনেক ভালো করতেছেন, কেমন? তত দেখবেন যে ফিউচার আস্তে আস্তে আপনার কাছে রিডিংটা সহজ লাগবে। যাই হোক, তো আমরা সবাই হচ্ছে এখন তাহলে আন্ডারস্ট্যান্ডিং এর দিকে একটু ফোকাস করি। এখানে কি বলছে দেখি। এখানে বলতেছে যে starting from the 6th century BCE, they were fixed using a method called mortise and tenon. সব একটু আমার সাথে সাথে পড়েন, হ্যাঁ? আমার সাথে যত যত পড়বেন দেখবেন যে আপনার রিডিং বা ইমপ্রুভ হবে। তো বলতেছে 6ষ্ঠ খ্রিস্ট শতাব্দী থেকে তারা মর্টাইজ এন্ড টেনর নামে একটা টেকনিক ব্যবহার করতো, যেটা হচ্ছে ব্যবহার করলে একটা প্ল্যাঙ্কে আরেকটা প্ল্যাঙ্কের সাথে আর কি লক করে দিত, হ্যাঁ? তো তখন আর কি সেলাইয়ের দরকার পড়তো না। তো তারপরে বলতেছে, দেন ইন দ্য ফার্স্ট সেঞ্চুরিজ অফ দ্য কারেন্ট এরা, মেডিটেরিয়ান শিপ বিল্ডার শিফটেড টু অ্যানাদার শিপ বিল্ডিং মেথড স্টিল ইন ইউজ টুডে। তো বলতেছে তারপর খ্রিস্টীয় প্রথম শতকের দিকে মেডিটেরিয়ান যে অঞ্চলটা ছিল, সেখানকার লোকজন একটা নতুন মেথড ব্যবহার করা শুরু করছে, যেটা কিন্তু আজকেও চালু আছে, স্টিল ইন ইউজ টুডে, আজকেও চালু আছে। which consisted of building the frame first, then proceeding with the hull and other components of the ship. এগুলো ভালো করে বুঝছেন, একটু পরে কোশ্চেন সলভ করতে গেলে এগুলো কাজে লাগবে, কেমন লাগবে, এগুলা দরকার পড়বে। তো বলতেছে which consisted of building the frame first and then proceeding with the hull and other components of the ship. তো বলতেছে এখানে কি হতো, এখানে হচ্ছে প্রথমে ফ্রেমটা বানানো হতো, তারপরে আর কি খোলসটা বানানো হতো। মানে ওরা বলতেছে কি যে আগে শুরুতে ওরা হচ্ছে এরকম করতো কি, ওরা খোলসটা আগে বানাতো, তারপরে প্ল্যাঙ্ক ভিতরের ফ্রেমটা বানাতো, তারপরে সবকিছু বানাইতো। তারপরে বলতেছে যে ফার্স্ট সেঞ্চুরির থেকে শুরু করে এখন পর্যন্ত যেটা করা হয়, সেটা হচ্ছে আগে ফ্রেমটা বানানো হয়, তারপর খোলসটা বানানো হয়, বুঝছেন? মানে সিস্টেমটা টেকনিকটা চেঞ্জ হয়েছে, এই কথাটা তারা এখানে আলোচনা করতেছে আর কি বিস্তারিত ভাবে। তো তারপরে ডিয়ার স্টুডেন্টস, আমি একটু আপনাদেরকে আরেকটু পড়াই। এখানে তারপরে বলতেছে দিস মেথড ওয়াজ মোর সিস্টেমেটিক অ্যান্ড ড্রামাটিকলি শর্টেন দ্য শিপ কনস্ট্রাকশন টাইম। তো বলতেছে এই মেথডটা আসলে অনেক বেশি সিস্টেমেটিক ছিল। হ্যাঁ, সিস্টেমেটিক মানে কি? সিস্টেমেটিক মানে হচ্ছে নিয়মতান্ত্রিক, হ্যাঁ, সুনিয়ন্ত্রিত, যেটাকে আমরা বলি আর কি। তো বলতেছে যে সিস্টেমেটিক ছিল, সুনিয়ন্ত্রিত ছিল, এন্ড জাহাজ বানাতে এটাতে অনেক কম সময় লাগতো, কেমন? এই যে বলতেছে যে শর্ট এন্ড শিপ কনস্ট্রাকশন টাইমস, মানে হচ্ছে এরপর যখন করতো তখন হচ্ছে কি জাহাজ বানাতে সময় কম লাগতো, কেমন? তো ফাইনালি লাস্টের লাইনে বলতেছে দ্য এনশিয়েন্ট রোমান বিল্ডস লার্জ মার্চেন্ট শিপস এন্ড ওয়ার শিপস whose size and technology was unequaled until the 16th century CE. খুব লম্বা একটা সেন্টেন্স বলছে, সবাই একটু পড়ি। The ancient Romans built large merchant ships, okay, and warships. Size and technology was unparalleled, unequaled until the 16th century. বহুত কঠিন কঠিন ভোকাবুলারি ব্যবহার করছে, বাট ডোন্ট বি স্ক্যার্ড, ওকে? এই শব্দগুলো তো আমি এখানে দিয়ে রাখছি না, ওভার টাইম এগুলো আপনাদের মানে ভয় চলে যাবে এগুলাতে। And যত বেশি পড়বেন আর কি, হ্যাঁ, যত বেশি পড়তেছেন, যত বেশি পড়বেন, তত বেশি আপনি ইমপ্রুভ করবেন। তো এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে দ্য এনশিয়েন্ট রোমান্স বিল্ট মার্চেন্ট শিপস অ্যান্ড ওয়ারশিপস। তো প্রাচীন রোমানরা এত বড় বড় জাহাজ বানাতো আর ওয়ারশিপস বানাতো, যেগুলোর সাইজ আর যে টেকনোলজিটা ছিল, এটা 16শ শতাব্দী পর্যন্ত কারো দ্বারা মানে কেউ ওভারকাম করতে পারে না, এর চেয়ে ভালো কিছু করতে পারে নাই। হ্যাঁ, এই লেভেলের তারা হচ্ছে জিনিসপত্র বানাতো, কেমন গাইস? এই আচ্ছা, সো সবাই একটু আমাকে কাইন্ডলি একটু মেসেজ করুন তো যে কারা কারা সেকেন্ড প্যারাগ্রাফটা বুঝতে পারছে, যে ভাইয়া ওকে দিস মাইট বি আ ভেরি হার্ড ল্যাঙ্গুয়েজ টু ডু, বাট আমরা হাঁটি হাঁটি পা পা করে একটু একটু করে হলো কিছুটা হলো প্যাসেজটা সম্পর্কে একটা আইডিয়া পাইছি।
কেমন? সবাই কাইন্ডলি একটা মেসেজ করেন বা আমাকে হচ্ছে একটা করেন। গট ইট? নাইস। ওকে। আচ্ছা এখন এর প্যারাগ্রাফ দিয়ে স্টুডেন্টস আমি পড়ব না। এই প্যারাগ্রাফটা আপনারা কেউ একজন পড়বেন। কেমন? তো কে পড়তে চাচ্ছেন আমাকে একটা মেসেজ করেন। ওকে? পরের প্যারাগ্রাফটা কে পড়বেন আমাকে একটু মেসেজ করেন। ওকে গাইস? এই যে এই প্যারাগ্রাফটা এটা কে পড়বেন আমাকে একটু মেসেজ করেন তো গাইস। ওকে? পড়ে আমাদেরকে যেভাবে আমি এতক্ষণ সুন্দর, সুন্দর করে বুঝাই বলছি ঠিক এভাবেই আরকি আমাদেরকে জিনিসটা বুঝাই দিতে হবে। ঠিক আছে? গাইস একটা কিন্তু কথা আছে সেটা হচ্ছে যে এটা একটা দায়িত্ব। কেমন? এটা একটা সুন্দর একটা দায়িত্ব, ইম্পোর্টেন্ট একটা দায়িত্ব। এটা কিন্তু হচ্ছে হেলাফেলা করা যাবে না। ওকে? খুব যত্ন করে পড়তে হবে এবং ওয়ার্ড বাই ওয়ার্ড আমি যেভাবে বুঝাইছি এভাবে বুঝাই দিতে হবে। হ্যাঁ? সো কে পড়তে চাচ্ছেন একটা মেসেজ করেন। আচ্ছা আল নোমান সাহেব পড়তে চাচ্ছেন? ওকে। গো অ্যাহেড গাইস। আচ্ছা, আচ্ছা ওকে। ঠিক আছে। তাহলে আল নোমান সাহেব একটু পড়েন তো এই প্যারাগ্রাফটা। ওকে? আমি মাইক্রোফোন অন করে দিছি। রেস্টুরেন্ট আপনি তাহলে আসেন। হ্যাঁ? এসে প্যারাগ্রাফটা আমাদেরকে জাস্ট ইংলিশ বলবেন আর বাংলাটা বুঝায় বলবেন। ঠিক আছে? লেটস গো। প্রথম থেকে হ্যাঁ, হ্যাঁ, ওই যে warships were built to be lightweight and very steady এখান থেকে শুরু করবেন। স্যার টেকনিক্যালি নেট প্রবলেম করতেছে অনেকক্ষণ ধরে। আমি কিন্তু আপনাকে অনেক সময় দেখি না, চলে যাই। পরপর আসে। আমি বই আচ্ছা, থেকে আপনার ভয়েসটা শুনে এ ইয়া অ্যাটেন্ড ছিলাম আচ্ছা, আচ্ছা। এতক্ষণ। আপনি কি এখন যাই হোক স্যার, পারবেন তাহলে রেস্টুরেন্ট? আপনি শুরু করেন ওকে বাকিটা দেখা যাবে। প্রবলেম হলে ওটা বোঝা যাবে। শুরু করেন। লেটস গো। ঠিক আছে। Ship buildings today is based on science and ships are আল নোমান সাহেব, building. আল নোমান সাহেব, আল নোমান সাহেব, আল নোমান সাহেব, আল নোমান সাহেব রেস্টুরেন্ট ৩ নাম্বার প্যারাগ্রাফ থেকে পড়তে বলছি। ৩ নাম্বারটা কেমন? ৩ নাম্বারটা যে warships were built to be lightweight and very steady ওখান থেকে পড়তে বলছি। হ্যাঁ? 3rd প্যারাগ্রাফটা। লেটস Warships গো আপনার। ওয়ার ওখান থেকে। হ্যাঁ, হ্যাঁ, warships were। ওকে স্যার। হুম, Warships were built to be light and very speedy. They had to be available to soil near the coast, হুম, which হুম। is why the had no ballets and access এক্সেস লোড। sorry sir হুম, হুম। access সমস্যা নাই, load সমস্যা নাই। and ওকে। wire built with a long narrow হুম, hole. হুম, হুম, হুম। They সবাই did আমাদের not নোমান সাহেবের জন্য একটা হাততালি দিত। ওকে উনি খুব সুন্দর করে রিপোর্ট দিতেন। গাইস ওনাকে আমরা এনকারেজ করি। কেমন? লেটস গো। জি, প্লিজ চলেন। তারপর? দে ডিড নট থ্যাংক ইউ গাইস। এটা অনেক they কনফিডেন্স did not লাগে। হ্যাঁ? সবার সামনে পড়তে। চলেন কন্টিনিউ করি। জি, ওয়েল ডান। they did not sink when damaged and often would lie carried on the sea's surface following naval battles. They had হুম, a bronze battering ram, which হুম। was used to preserve পিয়ার্স। the tim- হুম, sorry, হুম, pierce হুম, the হুম। পিয়ার্স। হুম, timber wall of হুম, brick. The হুম, bronze battering হুম, ram, which হুম, was used to pierce the timber, hold হুম, or break the oars হুম। ওয়ার্স অফ of এনিমি ভেসেলস। হুম, oars of enemy হুম, vessels. হুম, হুম, What warship use boat with হুম, sail and human power, হুম, oarsmen and হুম, were therefore very হুম, fast. হুম, Eventually, Roman হুম, navy became the largest and most powerful in the হুম, মেডিটেরিয়ান। হুম, and in the Mediterranean and the Romans had control over what they therefore called
Mare Nostrum, meaning our sea. কেমন? জি। আচ্ছা, নোমান সাহেব কথা কি শুনতে পাচ্ছেন? আমি হঠাৎ করে আপনার কথা কি মানে চলে গেছে। লাস্টের লাইনটা আরেকবার পড়েন তো রেস্টুরেন্ট। লাস্টের লাইনটা। হুম। আবার শুরু করব? না, সমস্যা নাই। লাস্টের লাইনটা আরেকবার পড়েন। কেমন? আস্তুল্লাহ। হুম। Eventually, Romans navy হুম। became the ornaments, ornaments and হুম। were therefore very fast. Even theory, sorry স্যার, আমি ওই লাইনটা মিস্টেক করে ফেলাই সমস্যা নাই। নেটের এটা কারণে। মিস্টেক হওয়াটা খুব অস্বাভাবিক কিছু না। এটা খুব কমন বিষয়, ব্যাপার না। আচ্ছা, তারপর পড়েন। লেটস গো। Even Eventually, Roman's navy became the largest and most powerful in the Mediterranean, and the Romans had control over what they therefore called Mare Nostrum, meaning our sea. আচ্ছা, Are you ওকে, okay, নাইস। sir? ফার্স্ট অফ অল গাইস, সবাই একটু আমাদের হচ্ছে গিয়ে নোমান সাহেবের জন্য একটা তালি দেন। ওনাকে এনকারেজ করি আমরা সবাই। থ্যাংক ইউ। দ্যাট ওয়াজ রিয়েলি নাইস নোমান সাহেব। ওয়েল ডান রেস্টুরেন্ট। খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ওকে। ভেরি নাইস এফোর্টস। ভেরি নাইস। সো থ্যাংক ইউ গাইস। ওকে। আচ্ছা, এখন গাইস আপনারা অনেকেই মেসেজ করছে ভাই আমরা একটু করি। গাইস আমি আপনাদেরকে পড়ার জন্য সুযোগ দিব, হ্যাঁ? সুযোগ দিব। কিন্তু আজকের ক্লাসটাতে এখন আমি সবাইকে যদি একজন একজন করে পড়তে দেই, তাহলে আমাদের মেইন যেই একটা গোল আছে না, যে একটু আমরা পড়ে বুঝে আজকে একটু কোশ্চেন সলভ করি, একটু ভালো লাগুক, হ্যাঁ, একটু ওয়ার্ম আপ হোক। তখন ওই আপনাদের কোশ্চেন সলভে দেখবেন যে ওই সুযোগটা আজকে আর পাবেন না। তো আমি একটু আজকে আপনাদেরকে একটু ওয়ার্ম আপ করাতে চাচ্ছি, কেমন? তো আপাতত আমি আপনাদেরকে একটু পড়ে হেল্প করি, বাট আপনারা মানে প্লেন্টি অফ সুযোগ পাবেন, হ্যাঁ, এই যে পড়ার জন্য, প্র্যাকটিস করার জন্য, বলার জন্য। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর রহমত থাকলে ডেফিনেটলি সবকিছু আমাদের সেই আগ্রহ আছে যে আমরা সবাই একসাথে এই কাজগুলো করবো, কেমন? ইনশাআল্লাহ। সো চলেন এখন আমরা হচ্ছে তাহলে, যেহেতু নোমান সাহেব পড়েছেন, আমি কষ্ট করে একটু আরেকবার পড়ে দিই আপনাদেরকে, যাতে করে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা একটু ক্লিয়ার হয়। আর আমরা এই দুইটা প্যারাগ্রাফ শেষ করে এবার হচ্ছে একটু কোশ্চেন সলভ করবো, যে টু ফার্স্ট নট টার্গেট করে রেখেছেন, ওগুলো সলভ করবো। বাট ওয়ান সেকেন্ড গাইস, সবাই একটু নোমান সাহেবের জন্য আরেকবার একটা তালি দিবেন, হ্যাঁ? উনি কিন্তু অনেক সুন্দর একটা এফোর্ট দিয়েছেন, এবং ইট টেক্স আ লট অফ কনফিডেন্স টু স্টেপ আপ। ওকে, একটা মানুষ যখন আমরা সবার সামনে সামনে এসে আমরা হচ্ছে গিয়ে করি, আমরা যখন কিছু একটা করার ট্রাই করি, ইট টেক্স আ লট অফ কারেজ, হ্যাঁ? এবং উনি ওই কারেজটা শো করছে, তো সবার জন্য সেই এনকারেজমেন্টটা আমরা শো করবো, কেমন? ইনশাল্লাহ। ওয়েল। আচ্ছা চলেন তো আমরা একটু পড়ি তাহলে এখানে কি বলছেন। ওয়ারশিপস আর বিল্ড টু বি লাইট ওয়েট অ্যান্ড ভেরি স্পিডি, কেমন? তারা বলা হচ্ছে ওয়ারশিপস গুলো আসলে বানানো হতো খুব হালকা। লাইট ওয়েট মানে হচ্ছে হালকা এবং খুব স্পিডি হওয়ার জন্য, কেমন? হালকা মানে হচ্ছে লেটস সে, এই যে লাইট ওয়েট মানে কি হালকা ওজনের, কেমন? শব্দটা এখানে দেখেন, আমি এখানে দিয়ে রাখছি। লাইট ওয়েট মানে হচ্ছে হালকা ওজনের, তো এটাকে আজকে বলা হচ্ছে যে ওয়ারশিপ গুলো খুব হালকা ওজনের হওয়ার জন্য আর কি বানানো হতো, এন্ড এগুলো ভেরি স্পিডি হতো। ভেরি স্পিডি মানে কি, লেটস সে হচ্ছে, ভেরি স্পিডি মানে হচ্ছে এই পর্যন্ত, হ্যাঁ? আচ্ছা গাইজ, আমি হচ্ছে একটা কাজ করি, আমি পড়ার আগে আপনাদেরকে 10 সেকেন্ড টাইম দিচ্ছি, কেমন? 10 সেকেন্ড টাইম দিচ্ছি, সবাই হচ্ছে এইটা একটু পড়েন, ওকে? এই এই যে মিনিং গুলো একটু পড়েন, ওকে? সবাই একটু যত্ন করে জাস্ট মিনিং গুলো পড়েন তো দেখি কি অবস্থা, কেমন? মিনিং গুলো একটু পড়েন সবাই, হ্যাঁ? মিনিং গুলো একটু পড়েন, তারপরে দেখবেন যে আমি যখন পড়বো তখন আপনাদের কাছে সবকিছু একটু মেক সেন্স করবে। ভোকাবুলারি গুলো সবাই এক নজর দেখে ফেলেন তো গাইজ, লেটস গো। বুঝছে গাইস? যার যার হয়ে যাও আমাকে একটু কিন্তু মেসেজ করবেন, হ্যাঁ? বেশি করার দরকার নাই, এখন এক নজর দেখে রাখেন যাতে একটু এই যে প্যারাগ্রাফটা পড়ার সময় আর কি একটু হেল্প হয়। ঠিক আছে গাইস, লেটস গো। ওকে। আচ্ছা, দেখেন, হ্যাঁ। আচ্ছা, যার যার হয়ে যায় একটু ডান লিখে মেসেজ করেন যে ভাই হয়ে গেছে, ডান, পড়ে ফেলছে আপাতত। লাইট ওয়েট মানে কি হালকা ওজনের। ব্যালাস্ট মানে কি, ব্যালাস্ট জিনিসটা হচ্ছে কি, একটা জাহাজ তো হচ্ছে ধরেন এরকম এরকম হচ্ছে ডুবে যাবে, তাই না? তো ওইটা হচ্ছে ভারসাম্য বজায় রাখার জন্য জাহাজের মাঝখানে একটা ব্যালাস্ট রাখা হয়। এক্সেস লোড মানে অতিরিক্ত বোঝা। হাল মানে হচ্ছে জাহাজের যে মূল কাঠামোটা আর কি, খোলসটা ওইটা। ক্রিপল্ড মানে হচ্ছে ধরেন নষ্ট হয়ে গেছে, অক্ষম হয়ে গেছে। নেভাল ব্যাটেলস মানে নৌযুদ্ধ।
ব্রোঞ্জ ব্যাটারিং র্যাম এগুলো হচ্ছে বেসিক্যালি কি ব্রোঞ্জ দিয়ে ধাক্কা মারার একটা অস্ত্র, জাহাজ ভাঙার একটা অস্ত্র। এগুলো হচ্ছে কি জাহাজের শুরুতে থাকতো, ওরা একটা জাহাজ দিয়ে আরেকটা জাহাজে হচ্ছে ধাক্কা দিত, তো এভাবে ধাক্কা দিয়ে তারা হচ্ছে আর কি কাজটা করতো, ঠিক আছে। তারপরে হচ্ছে পিয়ার্স মানে হচ্ছে ভেদ করা, ওর্স আর ওর্সম্যান মানে হচ্ছে কি ওই যে আমরা যদি একটু আপনাদেরকে কিছু জিনিস মনে হয় একটু ছবি দিয়ে দেখালেই ভালো হবে। যেমন ধরেন আমি যদি একটু দেখাই এখান থেকে, ধরেন ব্রোঞ্জ ব্যাটারিং র্যাম জিনিসটা কি একটু যদি আপনাদেরকে দেখাই দিই। এটা হচ্ছে যুদ্ধ জাহাজগুলো আগের দিনে তো আর হচ্ছে গিয়ে ধরেন এখনকার দিনের মতো ওই আধুনিক যুদ্ধ জাহাজ ছিল না, কেমন, তো তখনকার দিনে যুদ্ধ জাহাজগুলো ডিফারেন্ট ছিল। তো ওখানে একটা বিষয় ছিল যে ওরা হচ্ছে ব্যাটারিং র্যামটা থাকতো, মানে হচ্ছে জাহাজের আগে হচ্ছে এর থাকতো, ওইটা হচ্ছে মানে জাহাজ দিয়ে ধাক্কা দিত। তো আপনারা হচ্ছে 300 মুভিটা কারা কারা দেখছেন গাইজ, একটু মেসেজ করেন তো যে ভাই 300 মুভিটা দেখছি। যারা যারা হয়তো দেখছেন কখনো তারা বলতে পারবেন যে 300 মুভির মধ্যে এরকমটা হয়। ওকে গাইস, একটু মেসেজ করুন তো দেখি কারা কারা দেখছেন। হ্যাঁ, তো ওই যে 300 মুভিটাতে দেখবেন যে ওরা জাহাজগুলো দিয়ে একটা ধাক্কা দিত, হ্যাঁ, ধাক্কা দিয়ে সামনে জাহাজটাকে ডুবাই দেয়। তো ওই রকমই আর কি সিমিলার কিছু একটা, যে ওরা হচ্ছে লেটস আমরা যদি ব্রোঞ্জ ব্যাটারিং র্যাম জিনিসটা একটু সার্চ করি, দেখি তো ইন্টারনেটে এই জিনিসটা পাওয়া যায় কিনা। ওকে, দেখি, এই যে আসেন। ওকে, এই যে ব্রোঞ্জ ব্যাটারিং র্যাম যেগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে এই যে এই জিনিসগুলো বুঝছেন, এগুলো ব্রোঞ্জের তৈরি হতো, এগুলো জাহাজের আগায় থাকতো, তো এগুলো হচ্ছে একটা জাহাজ গিয়ে আরেকটা জাহাজকে ধাক্কা দিত, তো এইভাবে আর কি এই জিনিসটা সামনের জিনিসটাকে নষ্ট করে ফেলতো জাহাজটাকে আর কি। হ্যাঁ, আর আমরা যদি একটু আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই শব্দটা একটু আপনাদেরকে দেখানো দরকার আই থিঙ্ক। ওর্সম্যান, ওর্সম্যান মানে হচ্ছে ওই যে যারা নৌকার বইটা বায় যারা না, ওরা হচ্ছে ওর্সম্যান। হ্যাঁ, এই যে এদেরকে এদের কথা বলা হচ্ছে। এই যে লেটসে, বুঝতেছেন তো না, এই যে ছবি দেখলে তো বুঝতে পারতেছেন এদের কথা বলা হচ্ছে, কেমন। তো এদেরকে ওর্সম্যান বলা হয় আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো এখানে এটাই বলতেছে আর কি যে ওয়ার্সম্যানদের কথা বলতেছে। মেডিটেরিয়ান মানে হচ্ছে ভূমধ্য সাগরীয় অঞ্চল। হ্যাঁ, মেডিটেরিয়ান মানে কি, মেডিটেরিয়ান মানে হচ্ছে ভূমধ্য সাগরীয় অঞ্চল, ওটার কথা বলা হচ্ছে। আর মারে নাস্ট্রুম মানে হচ্ছে এটা একটা ল্যাটিন শব্দ, বুঝছেন, এটা হচ্ছে আমাদের সমুদ্র। ওকে, মারে নাস্ট্রুম এটা একটা ল্যাটিন শব্দ, যেটার মিনিং হচ্ছে আমাদের সমুদ্র। তো এবার চলেন আমরা একটু যদি এই ওয়ার্ড গুলা যেহেতু দেখে নিচ্ছি, এবার একটু মিনিংটা দেখি। বলতেছে ওয়ারশিপস ওয়ার বিল্ড টু বি লাইট ওয়েট অ্যান্ড ভেরি স্পিডি। হ্যাঁ, ওয়ারশিপ গুলো হচ্ছে গিয়ে আসলে বানানো হতো খুব হালকা ওজনের হওয়ার জন্য এবং খুব স্পিডি হওয়ার জন্য। তারপর বলতেছে দে হ্যাড টু বি এবল টু সেল নিয়ার দ্য কোস্ট। ওকে, এগুলাকে আসলে এমন ভাবে বানানো হতো যে এগুলা হচ্ছে একদম কোস্ট, কোস্ট মানে হচ্ছে ধরেন মানে সাগরের পাড় আর কি, যেটা এই সাগরের পাড়ের হচ্ছে একদম কাছাকাছি হচ্ছে তাদেরকে কিন্তু যেতে হতো। তাই বলছে হুইচ ইজ ওয়াই দে হ্যাড নো ব্যালাস্ট। তো বলতেছে এদেরকে মধ্যে এই জন্য আর কি ভারসাম্য রাখার জন্য ভারী ওজনের কোনো ব্যালাস্ট জিনিসটা যেটা ছিল ওটা থাকতো না, অর এক্সট্রা লোড, এবং অথবা অর এক্সেস লোড, কিংবা এটাতে হচ্ছে এক্সট্রা কোনো লোডও দেওয়া হতো না, কেমন। অ্যান্ড ওয়ার বিল্ড উইথ লং ন্যারো হাল, এবং বলতেছে যে এগুলো বানানো হতো কিসের দ্বারা, এগুলো বানানো হতো হচ্ছে গিয়ে খুব লম্বা এবং হচ্ছে গিয়ে সংকীর্ণ হাল দিয়ে এগুলাকে আর কি বানানো হতো, কেমন। তো এটার গঠনটার কথা তারা বলতেছে। তারপর কি বলতেছে, দে ডিড নট সিঙ্ক, কেমন, দে ডিড নট সিঙ্ক ওয়েন ড্যামেজড, এগুলো হচ্ছে যখন হচ্ছে গিয়ে কোনো কারণে ড্যামেজ হতো, এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হলো, ডুবে যেত না। তারপর বলতেছে অ্যান্ড অফেন উড লাই ক্রিপলড অন দ্য সি সার্ফেস, এবং মাঝে মাঝে দেখা যেত যে এগুলো হচ্ছে মানে জাহাজের কোনো একটা যুদ্ধ হয়েছে, যুদ্ধ হওয়ার পরও এগুলো সমুদ্রের উপরে হচ্ছে অচল অবস্থায় ভেসে থাকতো। ওকে, ফলোইং নেভি ব্যাটলস, মানে যুদ্ধ হওয়ার পরও কি হতো, এগুলো হচ্ছে অচল অবস্থায় ওখানেই ভেসে পড়ে থাকতো। আচ্ছা, ভালো কথা। তারপর দেখি আর কি বলছে। বলতেছে দে হ্যাড আ ব্রোঞ্জ ব্যাটারিং র্যাম, ও যে বলতেছে এদের একটা ব্রোঞ্জ ব্যাটারিং র্যাম থাকতো যেটা দিয়ে অন্য জাহাজগুলো ডুবানোর কাজ করতো, হুইচ ওয়াজ ইউজ টু পিয়ার্স দ্য টিম্বার অর ব্রেক দ্য ওর্স অফ দ্য এনিমি ভেসলস। তো বলতেছে এদের একটা ওই যে ব্যাটারিং র্যাম ছিল যেটা দিয়ে হচ্ছে তারা শত্রু জাহাজের হচ্ছে গিয়ে যে খোলসটা ছিল ওইটাকে হচ্ছে গিয়ে ডুবাই দিত, অথবা দেখা যাচ্ছে যে তারা কি করতো ওই শত্রু জাহাজের যে ওর্স গুলা ছিল সেই ওর্স গুলা আর কি তারা হচ্ছে গিয়ে ভেঙে দিত। কেমন, ওর্স মানে কি হচ্ছে ওই যে নৌকা বৈঠা বাসার জন্য যে জিনিসগুলো আছে এগুলো ভেঙে দিত। আচ্ছা গাইস, আমরা আই থিঙ্ক অনেকে এটা রিয়েলাইজ করতেছি যে আসলে একটা রিডিং এর অ্যান্সার প্যাসেজ বোঝা এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, বুঝছেন। এবং রিডিং এর সবচেয়ে বড় চ্যালেঞ্জের সুন্দর জায়গাটা হচ্ছে এটা, যে রিডিং এর আমরা না অনেক টেকনিক অনেক স্ট্র্যাটেজি নিয়ে পড়ে থাকি, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে সবসময় বলবো যে স্ট্র্যাটেজি এবং টেকনিক দরকারি, এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না, দিস আর রিয়েলি নেসেসারি। এন্ড আমি খুব স্ট্র্যাটেজিক একটা মানুষ, আমি স্ট্র্যাটেজি নিয়ে খুব পড়ে থাকি। হাউ এভার সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হচ্ছে এটা যে আপনি যদি রিডিং প্যাসেজটা ভালোভাবে বুঝতে পারেন, যদি আপনি বুঝতে পারেন দেখবেন যে আপনি মিনিং এমনিই পারবেন, কেমন। আর যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার মিনিং হবে না। এটা কারা কারা বুঝতে পারছে, একটা হ্যান্ডেস করে তো যেভাবে বুঝতে পারছেন। আচ্ছা আসেন, এখন দেখি আমরা যদি নেক্সট লাইনটাতে চলে যাই, এখানে কি বলতেছে, ওয়ারশিপস, কেমন,
ওয়ারশিপ ইউজড বোথ উইন্ড অ্যান্ড হিউম্যান পাওয়ার, ওকে, অ্যান্ড ওয়ার দেয়ার ফর ভেরি ফাস্ট। তো বলতেছে ওয়ারশিপ গুলো একসাথে হচ্ছে উইন্ডের পাওয়ারও, মানে বাতাসের ওই যে মানে সেল দিয়ে বাতাসের পাওয়ারও ইউজ করতো, আর হিউম্যান পাওয়ারও ইউজ করতো, তাই এগুলো আর কি খুবই ফাস্ট ছিল, বুঝছেন? তো ইভেনচুয়ালি বলতেছে যে ইভেনচুয়ালি রোমস নেভি বিকেম দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট পাওয়ারফুল ইন দ্য মেডিটেরিয়ান। বলতেছে শেষ পর্যন্ত রোমের যে নেভি ছিল ওরা আর কি মেডিটেরিয়ান অঞ্চলে সবচেয়ে শক্তিশালী এবং বড় হয়ে ওঠে আর কি, তারা, হ্যাঁ, সবচেয়ে বড়, তাদের চেয়ে বড় কেউ ছিল না। অ্যান্ড দ্য রোমানস হ্যাড কন্ট্রোল ওভার হোয়াট দে কল্ড মারে নাস্ট্রুম অর আওয়ার সি। এবং রোমানরা আর কি তখন ওই জায়গাটাকে, মানে মেডিটেরিয়ান যে সিটা ছিল এটাকে তখন তারা মারে নাস্ট্রুম বলতো। হ্যাঁ, মারে নাস্ট্রুম মানে হচ্ছে গিয়ে আমার সমুদ্র, ওকে, অথবা সরি আমাদের সমুদ্র, মানে হচ্ছে তারা বেসিক্যালি ওটাকে তাদের সমুদ্র হিসাবে ডাক দিত এভাবে আর কি। বেসিক্যালি এটা একটা ল্যাটিন শব্দ, আপনারা তো জানলেনই এই। আচ্ছা গাইস, আমি জাস্ট আপনাদেরকে আরেকটা প্যারাগ্রাফ পড়াবো, আরেকটা প্যারাগ্রাফ পড়ানোর পরে আমরা হচ্ছে গিয়ে এবার কোশ্চেন সলভ করাতে একটু ফোকাস করবো, কেমন? তো চলেন আমাদের ফাইনাল যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা যদি একটু পড়ে আসি। ফাইনাল গাইস আরেকটা, হ্যাঁ, প্রমিসের বেশি আর করাবো না আপাততর জন্য আর কি। এরপরে কোশ্চেন সলভ করবো, ওকে, আমি জানি। ওকে, আমরা সবাই খুব উৎসুক হয়ে আছি কোশ্চেন সলভ করার জন্য। গাইস কারা কারা খুব আগ্রহী হয়ে আছে যে ভাই কোশ্চেন সলভ করবো, ওকে, তাহলে একটু মেসেজ করেন তো যে ভাই ওকে চলেন ইনশাআল্লাহ, ওকে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, লেটস গো। ওকে, লেটস গো সলভ সাম কোশ্চেনস, রাইট? ইয়েস। আচ্ছা, করবো। আমরা জাস্ট ওই আরেকটা প্যাসেজ সলভ করি, তাহলে এই প্যাসেজটা সলভ করলে আমরা সবগুলো ট্রু ফলস নট গিভেন আর কি কভার করতে পারবো, কেমন? এই জন্য আর কি আমরা আরেকটা প্যাসেজ সলভ করবো, আরেকটা প্যারাগ্রাফ পড়বো আর কি। তো লাস্টের প্যারাগ্রাফটাতে কি বলছে একটু যদি শুনে, ইনশাআল্লাহ। লাস্টের প্যারাগ্রাফটাতে বলছে যেটা, কেমন, সেখানে কি বলছে, এখানে বলতেছে দেয়ার ওয়ার মেনি কাইন্ডস অফ ওয়ারশিপ, হ্যাঁ, অনেক রকমের যুদ্ধ জাহাজ ছিল। দ্য ট্রিমে ওয়াজ দ্য ডমিনেন্ট ওয়ারশিপ ফ্রম 7th to 14th সেঞ্চুরি। ট্রিমে নামে একটা জাহাজ ছিল যেটা আর কি খ্রিস্টপূর্ব সপ্তম থেকে চতুর্থ শতাব্দী পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি ওয়ারশিপ ছিল। তো বলতেছে যে এরপরে কি বলতেছে যে ইট হ্যাড রোয়ার্স ইন টপ, মিডল অ্যান্ড লোয়ার লেভেলস, অ্যাপ্রক্সিমেটলি 50 রোয়ার্স ইন ইচ ব্যাক। তো বলতেছে এখানে আসলে ওই জাহাজটা চালানোর জন্য বৈঠা চালক 3টা রোয়ারে থাকতো, উপরে, মাঝখানে, নিচে, এবং প্রত্যেকটা লেয়ারে, প্রত্যেকটা লেভেলে হচ্ছে 3টা লেভেলে থাকতো আর কি। তো প্রত্যেকটা লেভেলে হচ্ছে গিয়ে 50 জন করে থাকতো। তারপর বলছে দ্য রোয়ার্স এট দ্য বটম হ্যাড দ্য মোস্ট আনকমফোর্টেবল পজিশন। তো বলতেছে যারা নিচে সবচেয়ে থাকতো, মানে নিচের লেয়ারটাতে যারা আর কি বৈঠা চালক ছিল, তারা হচ্ছে সবচেয়ে বেশি কষ্টকর পজিশনে ছিল, অ্যাজ দে ওয়ার আন্ডার দ্য আদার রোয়ার্স, যেহেতু তারা হচ্ছে অন্যদের নিচে থাকতো, অ্যান্ড ওয়ার এক্সপোজ টু ওয়াটার এন্টারিং থ্রু দ্য ওর হোলস। মানে বলতেছে যে এরা অন্যদের নিচে থাকতো, এদের সবচেয়ে বেশি কষ্ট হতো, এবং আর দেখা যাচ্ছে যে ওই যে ওর হোলস যেগুলো ছিল, মানে হচ্ছে বইটা লাগানোর জন্য যে ছিদ্রগুলো ছিল ওগুলো দিয়ে পানি আসতো, তো তো এটা তো তাদের কষ্ট হতো ন্যাচারালি, কেমন, খুব কষ্ট হতো আই গেস। তো বলছে ইট ওয়াজ ওয়ার্থ নোটিং দ্যাট, বলতেছে এখানে একটা উল্লেখযোগ্য বিষয় যেটা, সেটা হচ্ছে কি, কন্ট্রারি টু পপুলার পারসেপশন, যদিও সাধারণত আমরা অনেক সময় এটা মনে করি, রোয়ার্স ওয়ার নট স্লেভস, রোয়াররা কিন্তু স্লেভ ছিল না, কেমন, রোয়াররা যারা ছিল ওরা কিন্তু স্লেভ ছিল না, বাস মোস্টলি রোমান সিটিজেন্স এনরোলড ইন দ্য মিলিটারি। বলতেছে যে রোয়ার্সরা কিন্তু স্লেভ ছিল না, আমরা যদিও মনে করতাম যে হচ্ছে গিয়ে রোয়ার্সরা স্লেভ ছিল, বাট আসলে কিন্তু এখানে যারা বৈঠা বাইতো এরা কিন্তু হচ্ছে দাস দাসী ছিল না বা স্লেভস ছিল না, এরা হচ্ছে সেনাবাহিনীতে যারা নাম লিখিয়েছিল সেই নাবিকরা ছিল, সেনাবাহিনীর নাবিকরা ছিল, কেমন। তো তারপরে বলতেছে দ্য ট্রিমি ওয়াজ সুপারসিডেড বাই লার্জার শিপস উইথ ইভেন মোর রোয়ার্স। তো পরে বলতেছে ট্রিমিটার আর কি, মানে ট্রিমিটার কি হয়েছে, এটাকে সুপারসিড করছে, সুপারসিড করা মানে হচ্ছে ধরেন লেটস সে এটাকে, এটার জায়গাটা নিয়ে নেয় আর কি। হ্যাঁ, তো ট্রিমির জায়গাটা কে নিয়ে নিছে, আরো বড় বড় জাহাজ যেগুলো আরো বেশি রোয়ার ছিল আর কি, ওই জায়গাগুলো আর কি ট্রিমির জায়গাটা পরবর্তীতে নিয়ে নিছে। তো guys, যাই হোক, আমরা প্রায় এই একটা প্যারাগ্রাফের, একটা রিডিং প্যারাগ্রাফের হচ্ছে একদম শুরু থেকে প্রথম 4টা লাইক মানে প্যারাগ্রাফ আর কি আমরা পড়লাম এবং আমরা শিখলাম। তো গাইস আমাকে একটু সবাই বলবেন যে কারা কারা এই 4টা প্যারাগ্রাফটা পড়তে পড়ে বুঝতে পারছেন, তারা একটু সবাই মেসেজ করেন তো যে ভাই বুঝতে পারছি। ভোকাবুলারি এগুলো অবশ্যই একবারে তো আর হবে না, আপনাদেরকে একটু বাসায় বসে পরবর্তীতে মুখস্থ করতে হবে, ডোন্ট ওয়ারি। এগুলো আমি মুখস্থ করার জন্য আপনাদেরকে পাঠিয়ে দেবো, আপনারা মুখস্থ করবেন। এখন চলেন হচ্ছে আমরা যে কাজটার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি সেই কাজটা করে আসি। সেটা কি গাইস? সেটা হচ্ছে আমরা কোশ্চেন সলভ করবো, কেমন? তো আমরা প্রথমে আজকে যে কোশ্চেনটা সলভ করবো সেটা হচ্ছে আইএলটিএস এর খুব ফেমাস একটা কোশ্চেন, সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। হ্যাঁ, এখন ট্রু ফলস নট গিভেন নিয়ে যদি একটু আপনাদেরকে বুঝাই বলি,
দেখেন ট্রু ফলস নট গিভেন এর কনসেপ্টটা হচ্ছে এটা, সবাই একটু মনোযোগ দিবেন আগামী 5 মিনিট, কেমন? এটা জরুরি, কারণ আমি জানি আপনাদের অনেকেরই ফলস আর নট গিভেন নিয়ে কনফিউশন আছে, কেমন? সো এই কোশ্চেনগুলোর কনসেপ্টটা কি? এই কোশ্চেনগুলোর কনসেপ্ট হচ্ছে এখানে কিছু ইনফরমেশন দেয়া আছে, আপনি এই ইনফরমেশনটা পড়বেন, তারপরে এই ইনফরমেশনটা পড়ে এই ইনফরমেশনটাকে প্যারাগ্রাফের মধ্যে, প্যাসেজের মধ্যে খুঁজে বের করবেন। যখন আপনি এটাকে খুঁজে পাবেন তখন আপনি এটাকে মিলাই দেখবেন যে প্রশ্নের মধ্যে যে ইনফরমেশনটা বলা হয়েছে আর প্যাসেজের মধ্যে যে ইনফরমেশনটা বলা হয়েছে এগুলা কি মিলছে কিনা, ম্যাচ করছে কিনা। যদি মিলে যায় তাহলে এটা ট্রু, কেমন? আর যদি না মিলে, যদি প্যাসেজের মধ্যে ভিন্ন কিছু বলা থাকে, ডিফারেন্ট কিছু বলা থাকে, তাহলে এটা ফলস। আর যদি এমন দেখা যায় যে প্রশ্নের মধ্যে যেই কথাটা বলা হয়েছে সেই কথাটা প্যাসেজের মধ্যে উল্লেখই করা হয়নি, সেই কথাটা কি প্যাসেজের মধ্যে আর কি উল্লেখই করা হয়নি, তখন ওইটাকে বলা হয় হচ্ছে নট গিভেন। এখন আমি জানি এই কথাটাই সবার কাছে কঠিন লাগে, এই কথাটাই সবার কাছে ডিফিকাল্ট লাগে, তো একটু আমি জিনিসটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, সবাই একটু ফোকাস করেন। সেটা কি মানে, এখানে যে ইনফরমেশনটা দেয়া হয়েছে এই ইনফরমেশনটা আপনি যখন প্যাসেজের সাথে মিলাতে যাবেন তখন কথাটা যদি প্যাসেজের সাথে মিলে যায়, এখানে যা বলা হয়েছে প্যাসেজের মধ্যে সেম কথাটা বলা হয়েছে, তাহলে সেটা ট্রু। তো এখানে যে কথাটা বলা হয়েছে আর প্যাসেজের মধ্যে যে কথাটা বলা হয়েছে সেটা যদি সরাসরিও মিলে যেতে পারে অথবা ইনডিরেক্টলিও মিলে যেতে পারে, বাট যতক্ষণ পর্যন্ত কথাটা ফুলি মিলে গেছে ততক্ষণ পর্যন্ত কথাটা ট্রু। এটা উদাহরণ আপনাদেরকে বোঝায়। এই উদাহরণটা আমার খুব কাছে একটা মানে পছন্দের একটা উদাহরণ, সরি। এন্ড এই উদাহরণটা আমি অনেক দিই, যেটা হচ্ছে এটা, ধরেন কথা কথা আপনি আমাকে বললেন যে ভাইয়া আমাদের হচ্ছে রবি, আমাদের ক্লাসের রুটিন কি? আমি বললাম যে ডিয়ার স্টুডেন্ট আমাদের ক্লাসের রুটিন হচ্ছে আপনার রবি মঙ্গল বৃহস্পতিবার রাতে 9টা থেকে ক্লাস হবে, কেমন? রবি মঙ্গল বৃহস্পতিবার রাতে 9টা থেকে ক্লাস হবে। আপনি বললেন আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এখন ধরেন আপনার এক ফ্রেন্ড বললো যে আচ্ছা আমাদের আমাদের ক্লাসের টাইম কখন? এখন যদি আপনি বলেন যে আমাদের ক্লাসের টাইম হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি রাতে 9টা, তাহলে আপনি যে কথাটা বলছেন আর আমি যে কথাটা বলছি দুটো কথা মিলে গেছে, হুবহু মিলে গেছে, ডিরেক্টলি মিলে গেছে, তাহলে এটা ট্রু। আচ্ছা, এটা তো ডিরেক্টলি মিলে যাওয়া। ইনডিরেক্টলি মিলে যাওয়া মানে হতে পারে এরকম যে আমি বললাম রবি মঙ্গল বৃহস্পতিবার রাতের 9টা থেকে আর কি ক্লাস হয়, আপনি বললেন যে আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হবে রাতের বেলা, অথবা আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হবে 9 PM এ। ইভেন তো আমার কথা আর আপনার কথাটা ওয়ার্ড বাই ওয়ার্ড আইডেন্টিক্যাল ওয়ার্ডিং এ বলি নাই, বাট কথার মিনিং সেম। এবং কথা থেকে আমরা যে, যদিও আপনি খেয়াল করবেন যে আমি কিন্তু রবি মঙ্গল বৃহস্পতিবার বলছি, আমি কখনো বলি না যে 3 দিন ক্লাস হয়, আমি বলছি রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাস হয়। আপনি বুঝে নিছেন যে 3 দিন ক্লাস হয়। তো আপনি যদি এখন বলেন যে আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হয়, এটাও কিন্তু সত্যি। আমি কিন্তু বলি না যে 9 PM, আমি বলছি রাতের 9টায় ক্লাস হবে, সেটাকে আপনি বুঝে নিয়েছেন যে 9 PM এ ক্লাস হবে, কেমন? তো সত্যিটা মিলে যাওয়াটা কখনো কখনো সরাসরি একদম আইডেন্টিক্যাল ভাবে মিলে যেতে পারে, হুবহু এখানে যা অবস্থা ওখানে তাই অবস্থা, অথবা কথাটা দেখা যাচ্ছে যে বুঝে নিতে হচ্ছে বাট কথাটা তাও সেমই আছে। তো এরকম যেটাই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত কথাটা 100%, 100-এ 100% মিলছে তখন পর্যন্ত কথাটা কিন্তু সত্যি, কেমন? আচ্ছা, এখন কথা হচ্ছে যে ফলস মানে কি? ফলস মানে হচ্ছে, ধরেন আপনি হচ্ছে এখানে একটা ইনফরমেশন পড়ছেন, কেমন? তো ইনফরমেশনটা পড়ে আপনি হচ্ছে প্যাসেজে গেলেন, প্যাসেজে গিয়ে আপনি হচ্ছে ইনফরমেশনটা মিলাচ্ছেন যে ইনফরমেশনটা এখানে কোথায় দেয়া আছে। আপনি প্যাসেজের মধ্যে ইনফরমেশনটা খুঁজে পাইছেন, পাইছেন ইনফরমেশন খুঁজে পাইছেন, হ্যাঁ ওই টপিকটা খুঁজে পাইছেন। সমস্যা হইলো কি যে কথাটা মিলতেছে না, প্যাসেজের মধ্যে হয়তো এক কথা বলছে আর এখানে আপনি দেখলেন যে কোশ্চেনের মধ্যে যে কথাটা বলছে আর এখানে যে কথাটা বলছে দুইটা কথা ঠিক সেম না, ডিফারেন্ট কিছু বলতেছে। ডিফারেন্ট কিছু বলতে হয়তো দেখা যাচ্ছে একদম উল্টা কথা বলতেছে, অথবা দেখা যাচ্ছে যে এখানে কিছু ইনফরমেশন মিলতেছে না কথাটা প্যাসেজের সাথে, তখন এটাকে ফলস বলি। উদাহরণ,
ধরেন আমি বললাম যে আমাদের হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাস হয় রাতের 9টায়। আমি বললাম রবি রবি মঙ্গল বৃহস্পতিবার রাতের 9টায় ক্লাস হয়। ভালো কথা। এখন আপনাকে কেউ জিজ্ঞেস করলেন, আপনার ধরেন মনের মধ্যে শয়তানি করতেছে যে যে কোনো কারণে, তো আপনি বললেন যে ওনাদের এখন ক্লাস বন্ধ আছে। তাইলে এটা হচ্ছে একদম উল্টা। কেমন? একটা হচ্ছে যে ধরেন আমি বললাম যে কথা কথা রবি মঙ্গল বৃহস্পতি, আর কেউ বললো যে এখন ক্লাস বন্ধ আছে। তাইলে কি আমি যা বলছি তার একদম উল্টা কথাটা বলা হলো কিনা? গাইস, তাহলে এটাও ফলস। বাট ফলস হচ্ছে ফুললি ফলস বা একদম অপোজিটই হতে হবে এমন না, মাঝে মাঝে হচ্ছে দেখা যাচ্ছে যে পার্শিয়াল ফলসও হয়, যেটাকে ফ্যাব্রিকেশন বলে। মানে ফ্যাব্রিকেট করা ফলসও হয়। ফ্যাব্রিকেট করা ফলস মানে কি? ধরেন আমি বললাম যে রবি মঙ্গল বৃহস্পতিবার রাতের 9টায় ক্লাস হবে, দ্যাট ওয়াজ দ্য ইনফরমেশন। কেউ বলল যে রবি মঙ্গল শুক্রবার রাতের 9টায় ক্লাস হবে। তাহলে এখানে কিন্তু ওই যে শুক্রবারের যে কথাটা, এটা হচ্ছে ফ্যাব্রিকেশন। মানে আপনি সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করে আর কি কথাটা বলছেন। এখানে একটা ছোট্ট ইনফরমেশন আপনি ভুল ইনফরমেশন দিয়েছেন, এইটা হচ্ছে ফলস। তো এখানে প্যাসেজের ক্ষেত্রে এরকম হবে যে পুরো কথাটা সেমই আছে অনেক সময়, ওই পুরো কথার মাঝখানে একটুখানি এক দুই ওয়ার্ডের একটা কথা উল্টাপাল্টা মিলে নাই, তখন হচ্ছে গিয়ে আপনি এটাকে ফলস বলবেন। কেমন? অথবা ধরুন আমি বললাম রবি মঙ্গল বৃহস্পতি রাতে 9টায় ক্লাস হবে, আপনি বললেন যে, বা কেউ বললো যে রবি মঙ্গল বৃহস্পতিবার সকাল 9টায় ক্লাস হবে, তাহলেও কিন্তু ফলস হবে। বিকজ ইনফরমেশন ইভেন তো 80% কারেক্ট, 20% রং হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে ফ্যাব্রিকেশন। ফ্যাব্রিকেশনও কিন্তু ফলসই কনসিডার করা হয়। কেমন? তো আপনি যখন প্যাসেজের মধ্যে খুঁজতে যাবেন, মাঝে মাঝে দেখবেন যে পুরা কথাটাই হচ্ছে সেম টপিকে হয়েছে, 100%-এর মধ্যে 80% কথা মিলেও গেছে, বাট 20% সামান্য কথা আপনি মিলাতে পারছেন না, তখন এটাকে বলে ফলস। আচ্ছা, এখন নট গিভেন মানে কি? নট গিভেন মানে হচ্ছে ধরেন আমি বললাম রবি মঙ্গল বৃহস্পতিবার রাতে 9টায় ক্লাস হয়, আপনিও বললেন যে আচ্ছা ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আপনি বললেন যে আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আচ্ছা আইএলটিএস এর প্রিপারেশনের জন্য আমার কি কি বই কিনা লাগবে। এখন আপনি আকাশ থেকে পড়ছেন যে আরে ভাইয়ার সাথে তো এটা নিয়ে কথা হয় নাই। কেমন? তো ভাইয়ার সাথে এটা নিয়ে কথা হয় না, তখন আপনি কি বলবেন? তখন আপনি বলবেন যে আরে এটা নিয়ে তো কথা হয় নাই, জিনিসটা আমি জানি না। কি বলবেন? জিনিসটা আমি জানি না, কারণ ইনফরমেশনটা ভাইয়ার সাথে আমার কথা হয় নাই। তো তখন এই যে ইনফরমেশনটা দেয়া হয় নাই, কথা হয় নাই, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে নট গিভেন। কেমন? বাইরে একটা কথা বলি, ওই কেমব্রিজের হচ্ছে সবাই সবসময় একটা কাজ করবেন। আপনাদের সবাইকে আমি বলবো যে যেহেতু আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেনই, আমি দেখছি অনেকে হচ্ছে একটু কার্পণ্য করে, বুঝছেন, যে একটু ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিই বা হ্যান ত্যান। তো কার্পণ্য কইরেন না গাইস, সবাই হচ্ছে এই যে কেমব্রিজের এই বইগুলো আছে না, এই 9 থেকে, ওকে, বা 10 থেকে 20 পর্যন্ত কিনে রাখেন সবাই, হ্যাঁ, 200-300 টাকা নিবে। 10 থেকে 20, ওকে, কেমব্রিজের এই অথেন্টিক প্র্যাকটিস বইগুলো 10 থেকে 20 পর্যন্ত কিনে রাখবেন। কেমন? পেপার বেসটাই কিনে রাখবেন। আমি জানি আপনাদের অনেকের কাছে আছে, আমি জানি আপনারা অলরেডি অনেকে কিনেছেন। যারা এখনো কিনে নাই, এটা একটু কিনে রাখেন প্লিজ, হ্যাঁ। আচ্ছা, এটা নিয়ে আর বেশি কিছু বলার নাই। এই বইগুলো কিনে রাখবেন, এগুলো আমরা প্র্যাকটিস করি। কেমন? এর বাইরে আর কিছু কিনা লাগবে না, বাকি কিছু সবকিছু স্টাডি ম্যাটেরিয়াল আমি তো শীট দিয়েই দিই। কেমন? এই তো তাহলে এই কোশ্চেনটা একটু ক্লিয়ার করে দিই। আপনারা যারা এই বইগুলা কিনতেছেন না, প্লিজ বইগুলা কিনেন। ওকে, বইগুলা কিনলেই হবে, এর বাইরে কিন্তু আর কিছু লাগবে না, হ্যাঁ। 9 থেকে 19 বা 10 থেকে 20, ওকে, যেটাই আপনারা কিনেন কোনো ব্যাপার না। ওকে, 9 থেকে 19 কিনেন, 10 থেকে 20 কিনেন, বেসিক্যালি 10টা বই, লাস্টের লেটেস্ট 10টা বই কিনেন, হ্যাঁ। তো এই লেটেস্ট 10টা বই কিনলেই হবে। ওকে, 9 থেকে 19 হলেও চলবে, 10 থেকে 20 হলেও চলবে, বাট লেটেস্ট 10টা বই আপনারা কিনে রাখবেন। ঠিক আছে guys? এই আচ্ছা, তো ইন এনি কেস, এখন আমি যদি একটু আমাদের আলোচনাটাতে ব্যাক করি, সেটা হচ্ছে যেটা আমি বলছিলাম, মাই ডিয়ার স্টুডেন্টস, যে ধরেন ফলস মানে কি? কেমন? ফলস মানে হচ্ছে যে কথাটা মিলে নাই। ওকে, আর নট গিভেন মানে হচ্ছে ইনফরমেশনটা দেয়া হয় নাই। মানে ধরেন ওই যে আমাদের বললাম যে রবি মঙ্গল বৃহস্পতিবার রাতে 9টায় ক্লাস হবে, যখন আমি কথাটা বললাম, তখন আপনার হয়তো মাথায় প্রশ্ন আসছে যে ভাইয়া মানে কথা কথা আপনাকে তখন কেউ জিজ্ঞেস করলো যে বই কোনটা কোনটা কিনতে হবে, তখন আপনি বললেন যে এটা নিয়ে ভাইয়ার সাথে আমার এখনো কথা হয় নাই। এই যে এটা নিয়ে যে কথা হয় নাই, এটা হচ্ছে নট গিভেন। বা ধরেন আপনার ফ্রেন্ড জিজ্ঞেস করলো যে আচ্ছা আমাদের কি হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে সামনে তো হচ্ছে কথা কথা 24 তারিখে হচ্ছে সরকারি ছুটি, সরকারি ছুটির দিন কি হচ্ছে ক্লাস চলবে? কারণ আপনি বললেন যে আচ্ছা আসলে তো তাই, সরকারি ছুটির দিনে কি ক্লাস হবে নাকি ক্লাস বন্ধ থাকবে? এটা কি তো ভাইয়ের সাথে ক্লিয়ার করা হয় নাই, কেমন এই টাইপের কথাবার্তা। তো ধরেন মানে সহজ কথা হচ্ছে আমি যে কথাটা বলছি এর বাইরে এমন কোনো ইনফরমেশন যদি আপনাকে আস্ক করে, কথা কথা আপনাকে বললো যে পয়লা বৈশাখের দিন কি হচ্ছে গিয়ে ক্লাস হবে,
তা আপনি বললেন যে ভাই আমার কোনো আইডিয়া নাই পয়লা বৈশাখের দিন কি হবে না হবে, কেমন কেন হবে না? আপনার কোনো আইডিয়া নাই কেন? বিকজ আপনার সাথে আমার ওই কনভারসেশনটা হয় নাই, পয়লা বৈশাখ নিয়ে কোনো কথা হয় নাই, বা এই টাইপের আরো অন্য কোনো এক্সট্রা কথা হয় নাই। তো সেম ভাবে নট নট গিভেন মানে যেটা মিন করে সেটা হচ্ছে, ধরেন এখানে আপনি হচ্ছে একটা প্রশ্ন পড়ছেন, তো প্রশ্নটা পড়তে গিয়ে মাঝে মাঝে খেয়াল করবেন কি, and বেশিরভাগ সময় যেটা হয় সেটা হচ্ছে প্রশ্নের মধ্যে দেখবেন যে এমন একটা টপিক নিয়ে কিছু একটা উল্লেখ করা হয়েছে, এই পার্টিকুলার টপিকটা প্যাসেজের মধ্যে উল্লেখ করা নাই। বেশি সময় যেটা হবে সেটা হচ্ছে যে আপনার কোশ্চেন, ধরেন এই 60%, 70%, 80%-এর মতো আপনি প্যাসেজের মধ্যে খুঁজে পাবেন, কিন্তু আপনার প্রশ্নের মধ্যে এমন একটা টপিক দেওয়া থাকবে যে টপিকটা ওই শব্দটা, ধরেন পহেলা বৈশাখ, ওই শব্দটা বা কেমব্রিজের বই, যেরকম আমাদের কনভারসেশনটার মধ্যে পয়লা বৈশাখ, কেমব্রিজের বই, সরকারি ছুটির দিন, এই শব্দগুলো, এই টপিকগুলো উল্লেখ ছিল না আমার আর আপনার কনভারসেশনে, যখন আমরা বললাম যে রবি মঙ্গল বৃহস্পতিবার রাতে 9টায় ক্লাস হবে। ওই মোমেন্টে কিন্তু আমি হচ্ছে পয়লা বৈশাখের কথা উল্লেখ করি নাই, কেমব্রিজের বইয়ের কথা উল্লেখ করি নাই, আমি হচ্ছে সরকারি ছুটির কথা উল্লেখ করি নাই। তো যেহেতু এই টপিকগুলো আমি উল্লেখ করি নাই, তাহলে যখনই হচ্ছে এই টপিকগুলো এখানে উল্লেখ হবে তখন আমরা বলবো যে এটা নিয়ে কথা বলা হয় না, এটা নট গিভেন। তো সেম ভাবে আমাদের প্রশ্নের মধ্যেও মাঝে মাঝে দেখবেন যে কিছু কিছু টপিক দেয়া থাকবে প্রশ্নের মধ্যে, দেখা যাবে একটা দুটো ওয়ার্ড দিয়ে এমন একটা টপিক দেয়া থাকবে, এই টপিকটা আপনি প্যাসেজের মধ্যে খুঁজে পাবেন না। এন্ড দ্য মোমেন্ট আপনি এটা খুঁজে পান নাই, তখন ওই জিনিসটাকে আমরা বলি হচ্ছে নট গিভেন। কার কার এই জিনিসটা এবার বুঝতে পারছে? সবাই একটু মেসেজ করে তো যে ভাই আলহামদুলিল্লাহ জিনিসটা বুঝতে পারছি। একদম ক্লিয়ার না হলেও চলবে, আমরা একটু পরে এখন প্র্যাকটিস করবো, তো প্র্যাকটিস করলে দেখবেন যে জিনিসটা আরো স্পষ্ট হতে থাকবে ওভার টাইম, কেমন? আচ্ছা চলেন তাহলে আমরা একটু কন্টিনিউ করি। এখন চলেন এই কোশ্চেন গুলো একটু সলভ করি, হ্যাঁ। আচ্ছা, ট্রু ফলস নট গিভেনের ব্যাপারে একটা খুব ইউজফুল ইনফরমেশন দিই। ট্রু ফলস নট গিভেন সবসময় ধারাবাহিক ভাবে আসে, মানে হচ্ছে প্রশ্ন যেই ধারাবাহিক আসে, কোশ্চেনের অ্যান্সার গুলো সেই ধারাবাহিক ভাবে আসে। তো প্রথম কোশ্চেন অ্যান্সারটা দেখবেন যে একদম শুরুতেই পাবেন, সেকেন্ড কোশ্চেন অ্যান্সারটা সেই সিকোয়েন্সে পাবেন, তারপরে তারপরে এভাবে আসে। এই জন্য কোশ্চেন গুলো মানে খুঁজতে সহজ হয়, কেমন? যাই হোক, স্ক্যানিং আর স্কিমিংটা আমি আপনাদেরকে দেখানো খুব দরকারি একটা স্কিল, তবে এটা আজকের ক্লাসে আমি খুব একটা ফোকাস করছি না। আজকের ক্লাসটাতে স্ক্যানিং স্কিমিং খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমি এটা আপনাদেরকে দেখানোটা খুবই দরকারি, তবে এটা আজকের জন্য না, হ্যাঁ, এটা আবার অন্য একটা ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। এখন চলেন হচ্ছে আমাকে সবাই এই কোশ্চেন গুলো সলভ করতে একটু হেল্প করেন, ওকে? কারা কারা রেডি গাইস কোশ্চেন গুলো সলভ করার জন্য? তারা একটা মেসেজ করেন তো যে ভাই চলেন রেডি ইনশাল্লাহ। আচ্ছা, দেখি প্রথম প্রশ্নটাতে কি বলছে। দ্য রোমান্স শিপবিল্ডিং স্কিলস ওয়ার পাসড অন টু দ্য গ্রিকস অ্যান্ড ইজিপশিয়ানস। রোমানদের যে শিপবিল্ডিং এর দক্ষতাটা ছিল, সেটা তারা হচ্ছে গ্রিক আর ইজিপশিয়ানদেরকে দিয়েছে, পাস অন করেছে, শিখিয়েছে। মানে আমার প্রশ্নে বলতেছে একটা কথা, এন্ড গাইস যারা যারা হচ্ছে আগে কোনো কারণে অ্যান্সার বের করে রাখছেন প্লিজ সাথে সাথে অ্যান্সার দিয়েন না, ওকে? কারণ আমি জানি হচ্ছে আপনারা কেউ কেউ হয়তো একটু দেখে রাখছেন জিনিসটা, করেন, হ্যাঁ, একটু ধৈর্য ধরেন, বিকজ আমি চাই একটু আপনাদের যারা সহপাঠীরা সবাই মিলে একসাথে আমি বললে তখন অ্যান্সার করবেন, হ্যাঁ, যাতে করে সবাই একটু চিন্তা করার সুযোগ পাই। কারণ আপনি যদি ধরেন কথা কথা আমি অ্যান্সার বলে দিলে বা আপনি বলে দিলে কি হবে, বাকিরা চিন্তা চিন্তা করার সময় পাবো না, তাই না? তো আমি একটু বলা পর্যন্ত সবাই আমরা একটু ওয়েট করবো, কেমন? অ্যান্সার দিব না, আমি যখন বলবো তখন অ্যান্সার দিবেন। না না, কোনো সমস্যা নাই রেস্টুরেন্ট, ওকে, ব্যাপার না। আপনারা যারা করছেন আপনারা তো, আমি তো আর আগে থেকে ক্লিয়ার করি নাই, ব্যাপার না, কেমন? এই বাট ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে আমরা সবাইকে একটা ইকুয়াল চান্স দিই, so সবাই একটু আমরা ইকুয়ালি চিন্তা করি। আর আই এম শিওর গাইজ, আমি জানি আপনাদের মধ্যে সেই আন্তরিকতাটা আছে, আমি আপনাদের সবাইকে চিনি পার্সোনালি, সো আমি জানি আপনাদের মধ্যে সেই আন্তরিকতাটা আছে, কারোর মধ্যে আন্তরিকতার কোনো অভাব নাই, কেমন? এই থ্যাংক ইউ গাইজ। সো চলেন আমরা কন্টিনিউ করি। সো যেটা বলছিলাম, ওকে গাইজ, ডোন্ট ওয়ারি, ওকে, কোনো ব্যাপার না। প্রথমবার আপনারা মানে পাঠাইছেন বা দিয়ে দিয়েছেন, এটা স্বাভাবিক না, আমি তো আগে দিয়ে ক্লিয়ার করি না, সো এটা কাইন্ড অফ মানে আমার দোষ। বাট আমি জানি গাইস, ওকে, এখানে আসলে আপনাদের আন্তরিকতার কোনো অভাব নাই, সো ডোন্ট ওয়ারি, ওকে, আমি কোনো দুশ্চিন্তাই নাই, ওকে, আমি জানি ইনশাল্লাহ আপনারা করবেন, কেমন? এই আচ্ছা চলো তাহলে আমরা একটু কন্টিনিউ করি। তো এখন এখানে প্রশ্ন বলছে, দ্য রোমান্স শিপ বিল্ডিং স্কিলস ওয়ার পাসড অন টু দ্য গ্রিকস এন্ড ইজিপশিয়ানস। রোমানদের শিপ বিল্ডিং এর যে ক্যাপাসিটিটা ছিল সেটা হচ্ছে গ্রিক আর ইজিপশিয়ানদেরকে আর কি শেখানো হয়েছে। এখন গাইজ আমরা তো এই কথাটা, মানে এই অ্যান্সারটা কোথায় আছে এটা যদি একটু খুঁজি, আমরা এই গ্রিক অ্যান্ড ইজিপশিয়ান শব্দটা প্যাসেজের শুরুতে গিয়ে খুঁজে বের করে ফেলবো, কেমন? যে এটা কোথায় আছে। তো একটু স্ক্যানিং করি আসেন, ওকে, লিটল মাত্রায়। গ্রিক আর ইজিপশিয়ান, গ্রিক আর ইজিপশিয়ান, গ্রিক আর ইজিপশিয়ান কোথায় আছে? এই যে গ্রিক আর ইজিপশিয়ান শব্দটা এখানে আছে, কেমন? আর রোমান শব্দটা কোথায় পাইছি? রোমান শব্দটা এখানে পাইছি। তাহলে আমরা অ্যান্সারটা কোথায় পাবো? অ্যান্সারটা পাবো হচ্ছে
এই লাইনে। ওকে, এমনি ট্রু ফলস নট গিভেন গুলো ইজিলি পাওয়া যায়, কারণ এগুলো ধারাবাহিক ভাবে আসে। আমাকে সবাই হচ্ছে গিয়ে এই লাইনটা একটু পড়ে সবাই এটা বুঝেন এখানে কি বলছে। এখানে বলতেছে যে দ্য রোমানস ওয়ার নট ট্রেডিশনালি সেলার্স, রোমানরা আসলে মূলত নাবিক ছিল না, বাট মোস্টলি ল্যান্ড বেসড পিপল, তারা মূলত হচ্ছে ল্যান্ড বেসড মানুষজন ছিল, হু লার্নড টু বিল্ড শিপস ফ্রম দ্য পিপল দে কনকার্ড, যারা হচ্ছে জাহাজ বানানো শিখছে হচ্ছে যাদেরকে তারা আর কি কনকার করছে তাদের কাছ থেকে, নেমলি দ্য গ্রিকস অ্যান্ড ইজিপশিয়ানস, যার মধ্যে বিশেষ করে গ্রিক আর ইজিপশিয়ানদের কথা বলা হয়। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নে বলছে হচ্ছে, প্রথম বলছে যে আমরা রোমানরা তাদের হচ্ছে যে লার্নিংটা ছিল, স্কিলটা ছিল, সেটা গ্রিক আর ইজিপশিয়ানদেরকে শিখাইছে। আর এখানে বলতেছে যে রোমানরা ল্যান্ড বেসড মানুষ ছিল, তারা শিপ বানানোর কৌশলগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন কনকার করা জাতি থেকে শিখেছিল, যার মধ্যে ইজিপশিয়ান আর গ্রিকরাও আছে। এবার গাইস সবাই একটু বলেন, হ্যাঁ, এটা কি হচ্ছে ট্রু হবে, ফলস হবে, নাকি নট গিভেন হবে? এবার সবাই রেসপন্স করে গাইস। ওকে, কি হবে? আচ্ছা, ফলস হবে না? অলরাইট গাইস, কারো কোনো এক্সপ্লেনেশন আছে এটা কেন ফলস হবে? ভাই কোনো একটু এসে বলুন তো গাইস। ওকে, কেউ একজন একটু বুঝায় বলেন যে ভাই এটা কেন ফলস হবে। লেটস গো, লেটস গো, লেটস গো। ওকে, কেউ একজন আসেন, ওকে, এসে এবার আমাদেরকে একটু বুঝায় বলেন যে ভাই এটা ফলস হবে তো কেন হবে। হ্যালো স্যার। হ্যালো হুম, কান্ত সাহেব জি বলুন প্লিজ। স্যার। স্যার বলছে হুম এই জায়গায় হচ্ছে দ্য রোমান শিপ বিল্ডিং স্কিল ওয়ার পাস্ট অন দ্য গ্রিকস অ্যান্ড দ্য ইজিপশিয়ান। এই জায়গায় স্যার বলা আছে যেটা হুম রোমানরা তাদের কাছ থেকে মানে স্যার শিখেছে, মানে গ্রিক হুম এবং ইজিপশিয়ান এমন বলছে এই জায়গায় ওয়ার হুম পাস্ট, কিন্তু আপনার হুম প্যাসেজে বলছে তারা ছিল আপনার ল্যান্ড বেসড ভিত্তিক, তারা মানে কনকুয়ার্ড অন্যরা জাতি থেকে তারা এই পিপল কাছ থেকে তারা এটা শিখেছে, তারা শিখেছে নিজেরা মেইনলি গ্রিক এন্ড হুম ইজিপশিয়ান থেকে হুম তারা হুম শিখেছে। হুম। আর এই জায়গায় নাইস। স্যার কথাটা বলতে স্যার তারা গ্রিক এবং তার ইজিপশিয়ান থেকে তারা নিজেরা শিখছে, তারা এটা তো মানে ফলস। উল্টা আর হয়ে মানে গেল, স্যার রাইট? একদম। প্যাসেজ হুম, একদম এজন্য উল্টা এটা কথা স্যার ফলস বলছে। আমরা মিন করি। নাইস, ভেরি নাইস, ওকে থ্যাংক স্যার। ইউ গাইস। সবাই একটু তাহলে হচ্ছে গিয়ে ই করি তো, ওনার জন্য একটা তালি দিত গাইস। ওকে, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি মানে একদম 100% অ্যাকুরেট ডেসক্রিপশন অফ দ্য ইস্যু, যে আসলে ভাই এখানে আমার ডিসিশনটা একটু হচ্ছে এটা। সেট ছিল। হুম হুম বলেন ডিয়ার কি বলছিলেন? এটা ফলস, এটা আমি একদমই একমত। বাট এখানে আপনি কোশ্চেনের পার্টটাতে যদি যান যে রোমানরা কাউকে শিখাইছে কিনা, এই হুম একটা ইস্যু ছিল। তো আমার প্রথম একটা মানে ফলস বলার পর আমি আবার চিন্তা করতেছি যে এটা কি নট গিভেনে আসে কিনা কোনোভাবে। তো মানে একটা পয়েন্টে আসে যে এখানে ওরা কাউকে শিখাইছে কিনা এই ধরনের কথা নাই, কিন্তু ফলস সব পয়েন্টই হয়। তো এটা হচ্ছে জাস্ট আমার কনফিউশনের জায়গা থেকে আপনাকে শেয়ার করলাম আর কি ভাইয়া। দ্যাটস অ্যাকচুয়ালি ভাইয়া আ ভেরি গুড ফল কোশ্চেন, রাইট? থ্যাংক ইউ ভাইয়া সো মাচ, আমার দ্যাটস মতে যেটা অ্যাকচুয়ালি আ ভেরি ফলস গুড হচ্ছে কোশ্চেন। এই কারণে, হুম 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 যেটা হুম হচ্ছে হুম যে হু লার্ন টু বিল্ড শিপ ফ্রম দ্য পিপল দ্যাট দে কনকার্ড, নেমলি হুম দ্য গ্রিকস অ্যান্ড দ্য ইজিপশিয়ানস। মানে এখানে উল্টোটা হুম ঘটনাটা, যে এরা মানে এই জিনিসটা শিখেছে গ্রিক এবং ইজিপশিয়ানদের কাছে, জাস্ট হচ্ছে পুরাটা কন্ট্রাডিক্ট করছে এখানে, এই জন্য এটা ফলস। এক্স্যাক্টলি, মানে পুরোটা উনি যেটা বলছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি থ্যাংক ইউ। এক্স্যাক্টলি এই জন্য ফলস, যে এটা কমপ্লিটলি এক্স্যাক্টলি গাইস, থ্যাংক ইউ সো মাচ গাইস, এটা হচ্ছে এক্স্যাক্টলি কন্ট্রাডিক্ট করছে, এটা একদম মানে উল্টা হয়ে গেছে কেমন। আচ্ছা, তো এই জিনিসটা যদি একটু আমি আমার ইন থেকে ক্লিয়ার করে দিই আসলে, এটা হয়েছে কি, ফার্স্ট অফ অল আমরা যদি প্রথম জিনিসটা দেখি, একদম উল্টা কথা বলছে। প্রথম কথাটা বলছে যে রোমানরা শিখাইছে, আর আমাদের প্যাসেজে বলছে রোমানরা শিখছে। কেমন? তো রোমানরা শিখাইছে আর রোমানরা শিখছে, এটা হচ্ছে উল্টা হয়ে গেছে। ইটস লাইক কথা কথা ধরেন আমি এখন আপনাদেরকে শিখাচ্ছি, হ্যাঁ, আমি আপনাদের টিচার এখন। তা আমি আপনাকে শিখাচ্ছি, আর আমি আপনার কাছ থেকে যখন শিখবো তখন আপনি টিচার, আমি স্টুডেন্ট। এরকম হয় না মাঝে মাঝে? কিন্তু আপনারা এরকম লাইফে অনেক কিছু জানেন যেগুলো হয়তো আমি জানি না। আপনাদের এখানে কেউ কেউ ইঞ্জিনিয়ার আছেন, কেউ কেউ হচ্ছে গিয়ে লেটস সে কথা কথা বিজনেস করছেন কোন একটা সেক্টরে, কেউ কেউ কোনো একটা ফিল্ডে হয়তো কাজ করতেছেন, আপনার সে ব্যাপারে অনেক অভিজ্ঞতা। হ্যাঁ, তো এখন আইএলটিএস আমি আপনাকে শেখাচ্ছি, এখন কেউ যদি বলে যে না আইএলটিএস হচ্ছে আপনার কাছ থেকে আমি শিখছি, তাহলে ভুল হবে কেমন। তো সেম ভাবে হচ্ছে এখানে কথার কথা রোমানরা কাউকে হচ্ছে তাদের কাছ থেকে শিখছে, উল্টা যদি বলি যে তাদেরকে শিখাইছে, তাহলে কথাটা ভুল হবে। তো এই জন্য আর কি সবকিছু সহজ কথা, সিম্পল কথা, যে এখানে তারা জিনিসটা শিখছে, তারা জিনিসটা শিখায় নাই। তো তাহলে উল্টা কথা হয়েছে, তো এই জন্য আর কি এটা ফলস হয়েছে। এখন যে দেখছেন আরেকটা প্রশ্ন যেটা বললেন যে ভাই এটা নট গিভেন হতে পারতো কিনা, না এটা নট গিভেন যদি হতো তাহলে লার্নিং এর এই যে টপিকটা হয়তো দেখা যেত, ওই লার্নিং এর টপিকটা এখানে উল্লেখই করা হতো না। তখন হয়তো দেখা যেত ওরা কথা বলতো হয়তো রোমানদেরকে নিয়ে, গ্রিকদেরকে নিয়ে,
ল্যান্ড বেস পিপল নিয়ে সবকিছু তারা উল্লেখ করতো, লার্নিং এর ওই টপিকটা দেখা গেলো এখানে কোথাও খুঁজে পাচ্ছেন না। কেমন? তখন আপনি বলতেন যে আচ্ছা লার্নিং নিয়ে মনে হয় কিছু বলে নাই, যেরকম আমরা ওই যে পহেলা বৈশাখ নিয়ে কিছু বলি নাই, এখানেও হচ্ছে লার্নিং নিয়ে হয়তো কিছু বলতো না তখন। তো এখানে যেহেতু লার্নিং এর যে টপিকটা সেটা এমন না যে লার্নিং সম্পর্কে কিছু বলে নাই, বা গ্রিক সম্পর্কে কিছু বলে নাই, বা রোমান সম্পর্কে কিছু বলে নাই, ল্যান্ড বেস নিয়েও কিছু বলে নাই, এরকম না। জিনিসগুলো বলছে ঠিকই, ইটস জাস্ট দ্যাট এখানে আর ওখানে কথাটা উল্টা হয়ে গেছে, মিলে নাই। একটা হচ্ছে বলি নাই, আর একটা হচ্ছে মিলে নাই। কেমন? তো যেহেতু এখানে মিলে নাই, ওকে, ইটস লাইক ধরেন কথা কথা আহ, আর নতুন করে কি এক্সাম্পল, ধরেন কথা কথা আমি বললাম যে আমাদের কোম্পানি গত বছর $50 মিলিয়ন ইনকাম করছে, আর আপনার কেউ বললো যে আমাদের কোম্পানি গত বছর $50 মিলিয়ন লস করছে। তো এখন ইনকাম করছে মানে প্রফিট করছে, আর লস করছে মানে হচ্ছে উল্টাটা হয়েছে। এটা হচ্ছে ফলস। নট গিভেন মানে হচ্ছে ইনকাম নিয়ে দেখা গেলো কোনো কথাই হয়নি। ওখানে হয়তো অন্য কিছু বলতেছিল যে আমাদের কোম্পানি অনেক বড় কোম্পানি, এটা অনেক বছর ধরে টিকে আছে, এটা অনেক ভালো কোম্পানি, এটা অনেক ওয়েল রেকগনাইজড, অনেক কথা বলছে, ইনকাম নিয়ে হয়তো কিছু উল্লেখই করে নাই। তো সেম ভাবে তখন আর কি এটাকে আমরা নট গিভেন বলতাম। তো সেম ভাবে এটা যদি হচ্ছে নট গিভেন হতে হতো, তাহলে দেখা যেত যে এখানে লার্নিং নিয়ে হয়তো কিছু উল্লেখই করা থাকতো না, ওই টপিকটাই ওখানে থাকতো না, তখন আমরা বলতাম যে লার্নিং নিয়ে কিছু বলে নাই। বাট ইন দিস পার্টিকুলার কেস এখানে লার্ন কথাটা আছে, এন্ড যেহেতু এটা আছে তাইলে আমরা বুঝে নিব যে ভাই এটা তো হবে। কেমন? তখন এটা জাস্ট মিলে নাই, তখন আমরা ফলস দিয়ে দিছি। এটা কারা কারা বুঝতে পারছি এবার একটু মেসেজ করেন তো যে ভাই বুঝতে পারছি। কেমন? এই আচ্ছা আসেন তাহলে আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনটাতে চলে যাই একটু ফাস্ট। আমাদের নেক্সট কোশ্চেনটাতে যদি একটু দেখি এখানে কি বলতেছে। নেক্সট কোশ্চেনটাতে বলতেছে যে ওকে, skilled craftsmen were needed for the mortise and tenon method of fixing planks. আচ্ছা, তো বলতেছে যে দক্ষ কারিগর দরকার ছিল। কি বলছে? স্কিল্ড ক্রাফটসম্যান ওয়ার নিডেড, দক্ষ কারিগর দরকার ছিল ফর দ্য মর্টাইজ অ্যান্ড টেনন মেথড অফ ফিক্সিং প্ল্যাঙ্কস, প্ল্যাঙ্কস গুলাকে লাগানোর ব্যাপারে যেই মানে মেথডটা ছিল মর্টাইজ অ্যান্ড টেনন, সেখানে দক্ষ কারিগরের খুব দরকার ছিল। কেমন? এটা নিয়ে কথা বলছেন। তো guys, আমরা হচ্ছে এই কোশ্চেনটা এখন কি করব, ওকে, আমরা হচ্ছে এখানে এই মর্টাইজ অ্যান্ড টেনন শব্দটাকে আগে বের করে ফেলবো। কেমন? এই প্ল্যাঙ্কস শব্দগুলোকে আগে বের করে ফেলবো, এগুলোর আগে বের করে ফেললে অ্যান্সারটা কোথায় আছে সেটা একটা আইডিয়া পাবো। তো আমরা ধরেন তখন এভাবে করব আর কি, যে এখানে স্কিল্ড ক্রাফটসম্যান অথবা মর্টাইজ এন্ড টেনন এই কথাগুলা ধরেন কোথায় আছে। তো খুঁজতে খুঁজতে দেখেন গেল আপনার সামনে মর্টাইজ এন্ড টেনন শব্দটা এখানে পাইলেন। কেমন? তারপরে হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে প্ল্যাঙ্কস শব্দটা এখানে পাইলেন। পাওয়ার পর আপনি চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে ওকে, তাহলে এখানে যেহেতু এই দুইটা কিওয়ার্ড পাইছি, এই জায়গাটা একটু পড়ে দেখি। হ্যাঁ, পরে এখান থেকে দেখি অ্যান্সারে কি বোঝা না যায়। তো দেখি এখানে কি বলতেছে। এখানে বলতেছে প্ল্যাঙ্কস used to build the outer hull were initially sewn together. তো প্ল্যাঙ্কস যেগুলা আউটার হাল বানানোর জন্য বানানো হতো, সেগুলো হচ্ছে প্রথমে একটা আরেকটার সাথে সেলাই করে বানানো হতো। ভালো কথা। তারপরে এখানে এই পরের লাইনগুলোতে আরো কিছু কথা বলছে, এগুলো যদি আমরা একটু পড়ি। তো এখানে বলতেছে যে স্টার্টিং ফ্রম দ্য 16th সেঞ্চুরি, হ্যাঁ, স্টার্টিং ফ্রম হোয়াট, স্টার্টিং ফ্রম দ্য ওকে 6th সেঞ্চুরি, তো 6th সেঞ্চুরি বিসিই থেকে আর কি, সবাই একটু কথাটা বুঝেন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে আর কি, 6th সেঞ্চুরি থেকে, দে ওয়ার ফিক্সড ইউজিং আ মেথড কল্ড মর্টাইজ অ্যান্ড টেনন। তারা হচ্ছে মর্টাইজ অ্যান্ড টেনন নামে একটা মেথড দিয়ে আর কি ব্যবহার করা হতো। ওয়ার বাই ওয়ান প্ল্যাঙ্ক লকড ইনটু অ্যানাদার উইদাউট দ্য নিড ফর স্টিচিং, এখানে হচ্ছে একটা প্ল্যাঙ্ককে আরেকটা প্ল্যাঙ্কের সাথে এমন ভাবে আর কি কানেক্ট করা হতো যেটা হচ্ছে যেটা হচ্ছে আর কি মানে যেটা হচ্ছে ওখানে আর স্টিচিং এর দরকার পড়তো না। এখন আমার কথা বলেন একটা কথা, এখানে আমাদের মর্টাইজ অ্যান্ড টেননের কথা বলা হয়েছে, এখানে আমাদের প্ল্যাঙ্কের কথাও বলা হয়েছে, এখানে ফিক্সিং প্ল্যাঙ্কের কথাও বলা হয়েছে, সবই বলা হয়েছে। কেমন? এখানে সবই বলা হয়েছে। কিন্তু আমাকে একটা কথা বলেন, এখানে ওই যে একটা টপিক ছিল স্কিল্ড ক্রাফটসম্যান, কোশ্চেনে বলছিল যে দক্ষ ক্রাফটসম্যান দরকার। কেমন? মর্টাইজ অ্যান্ড টেনন নিয়ে কথা বলার মানে কাজ করার জন্য। আমার কথা হচ্ছে ওরা মর্টাইজ অ্যান্ড টেননের কথাও বলছে, ওরা ফিক্সিং প্ল্যাঙ্কস এর কথাও বলছে, ওরা দক্ষ কারিগর স্কিল ক্রাফটসম্যানের কথা কি এখানে কোথাও উল্লেখ করছে? সবাই একটু আমাকে অ্যান্সার দিবেন, এন্ড বেসড অন দ্যাট সবাই প্লিজ আমাকে হচ্ছে গিয়ে রেসপন্সটা করবেন যে এটার অ্যান্সার কি হবে। কেমন? এই আচ্ছা, আমাদের হচ্ছে যারা একটু দেরি করে ঢুকছেন তাদের জন্য যদি আমি একটু ক্লিয়ার করে দিই কথাটা, আমরা এই মুহূর্তে কি করতেছি, আমার মনে হয় কেউ কেউ হয়তো একটু কনফিউজ ফিল করার একটা রিস্ক আছে। তো আমরা আজকে হচ্ছে এই মুহূর্তে কেমব্রিজের 16 নাম্বার বইয়ের 3 নাম্বার টেস্টের প্যাসেজ নাম্বার 1 থেকে
একটা রিডিং প্যাসেজ করতেছি, এন্ড ন্যাচারালি হচ্ছে গিয়ে বেসিক্যালি আমরা যখন এখন এই প্যাসেজটা করতেছি, তো এই প্যাসেজটা আমরা প্রায় অলমোস্ট 1 ঘন্টা 10 মিনিট ধরে করতেছি। কেউ যদি দেরি করে আসেন একটু হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, বাট ডোন্ট ওয়ারি, আপনাদেরকে ক্লাসে রেকর্ডিং দিয়ে দিব, শুরু থেকে একটু দেখে নিতে পারবেন। কেমন? এখন আপাতত হচ্ছে যদি কিছু না বুঝেন জাস্ট একটু ফলো করতে থাকেন, কেমন? এই তো যেটা বলছিলাম যে আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা ট্রু ফলস নট গিভেন এখন কোশ্চেন সলভ করার একটা করতেছি। আচ্ছা, এখন আমাকে সবাই হচ্ছে একটু বলেন, হেল্প করেন, হ্যাঁ, যে আমাদের একটা প্রশ্ন ছিল, প্রশ্নটাতে কি বলছে? ট্রু ফলস নট গিভেন, স্কিল্ড ক্রাফটসম্যান ওয়ার নিডেড ফর দ্য মর্টাইজ এন্ড টেনন মেথড অফ ফিক্সিং প্ল্যাঙ্কস। কেমন? তো আমরা এখানে বইতে এসে দেখলাম মর্টাইজ এন্ড টেনন নিয়েও কথা বলছে, ফ্ল্যাঙ্কস নিয়েও কথা বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। এখানে কি স্কিল ক্রাফটসম্যানের কথাটা, ওকে, স্কিল ক্রাফটসম্যানের কথাটা এখানে কি কোথাও পাওয়া গেছে কিনা? হ্যাঁ, জি গাইজ, এবার একটু সবাই এক্সপ্লেইন করেন, ওকে, যে এখানে আপনাদের মতামত গুলো সবাই একটু শেয়ার করেন। হক সাহেব বোধহয় কিছু বলতে চাই, ভাইয়া গো অ্যাহেড গাইজ। হ্যাঁ, এবার বলেন এটা কি? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ভাইয়া আমি একটা বিষয় বলছি। হুম, ভাইয়া স্টিচিং এর যে বিষয়টা, স্টিচিং এর হুম, বিষয়টার ক্ষেত্রে যদি ক্রাফটসম্যানের যদি দরকার পড়ে, হ্যাঁ, মানে হুম, এই হুম, কনফিউশনটা আমার কাছে এইখানে আসছে। হুম, আইদার নো হবে, ফলস হবে, অথবা নট গিভেন হবে। হুম, এখন এই স্টিচিং এর যে বিষয়টা, এটা তো হুম। ক্রাফটসম্যান করতে পারে, তাই কিনা? হ্যাঁ, হ্যাঁ করতে পারে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের একটা প্রশ্ন রয়ে থাকবে। দেখেন তো, আপনার নিজেকে একটু প্রশ্ন করুন তো, যে সবই বুঝলাম, এখন স্টিচিং করা লাগবে, কিন্তু স্টিচিং হুম। করার জন্য কি দক্ষ ক্রাফটসম্যান লাগবে কি লাগবে না, এই ব্যাপারে কি কোনো কনফার্মিং কথাও বলেছে কিংবা কোনো ডিনাইং কথা বলেছে কিনা? কোনো কনফার্মিং কথাও কিংবা কোনো ডিনাইং করা, মানে স্কিল ক্রাফটসম্যান নিয়ে ওই টপিকটা এখানে উল্লেখ করা আছে কিনা? না থাকলে তো আমি তো নিজে থেকে অনুমান করতে পারবো না, তাই না? ধরেন না, এখানে নাই, তাহলে আমি তো অনুমান করতে পারবো না যে আচ্ছা স্টিচিং করতে মনে হয় লাগা উচিত। হ্যাঁ, হ্যাঁ, এটা তো অনেক, হ্যাঁ, এটা মর্টাইজ এন্ড টেননে মনে হয় লাগা উচিত। এখন কেন হ্যাঁ, লাগা হ্যাঁ, উচিত কেন সেটা তো আমি বলতে পারবো না, সেটা প্যাসেজের মধ্যে থাকলে আমি হয়তো সেখান থেকে দিতে পারবো, রাইট? হ্যাঁ, তো হ্যাঁ, ঠিক। সেক্ষেত্রে তখন আমাকে দেখতে হবে যে স্কিল ক্রাফটসম্যান কথাটা কি এখানে আছে কিনা। জি জি ভাই। তাহলে নট গিভেন। মেক সেন্স, রাইট? হ্যাঁ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ গাইস। আমি নট গিভেনই তো করেছি, কিন্তু আমি একবার দেখলাম যে আচ্ছা কোনোভাবে সামহাও নো আসে কিনা, ওটা হুম, 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 ওটা বুঝতে খালি পারছি। এখানে ক্লিয়ার করলাম। নো, অ্যাকচুয়ালি থ্যাংক দিস ইউ। ইজ গুড ক্রিটিক্যাল থিঙ্কিং। হ্যাঁ, আপনারা এই যে মানে এই যে জিজ্ঞেস করছেন, এটা আপনাদের ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে একসময় ডেভেলপ করবে। এই জিজ্ঞেস করাটাই দেখবেন যে একদিন আপনাদের কনফিডেন্সের কারণ হয়ে দাঁড়াবে, কেমন? ইনশাল্লাহ। সো আমি আপনাদেরকে কখনো বলবো যে, মানে আমি আপনাদেরকে সবসময় এনকারেজ করব যে আপনারা হেজিটেশন মুক্তভাবে কথা বলেন। আমাদের এই ক্লাস, ওকে, আমরা এই ক্লাস করতেছি, ভুল হোক সঠিক হোক, হাউ ডাজ ইট ম্যাটার, কেমন? কেউ লজ্জা দিবে না, সবাই এনকারেজই করবে ইনশাল্লাহ গাইস। কেন এনকারেজ করবে বলি, আপনি ভুল করছেন ঠিক আছে, বাট আপনার মধ্যে সাহস ছিল যে আপনি হচ্ছে জিজ্ঞেস করার, স্টেপিং আপ, সবার সামনে দাঁড়িয়ে একটা প্রশ্ন করতে কিন্তু অনেক সাহস লাগে, কেমন? ভুল হইলে তো কি হয়েছে, ওকে, সাহস তো ছিল। সো ওয়েল ডান। সবাই একটু আমাদের হক সাহেবের জন্য একটা তালি দিয়ে, ওকে, উনিও প্রশ্ন করছিল, বা যারা যারা স্যার আপনারা আমার প্রশ্ন ছিল দিচ্ছেন স্যার। সবার জন্য ধন্যবাদ। হ্যাঁ, জি ডিস স্যার কি আমার বলছেন? একটা প্রশ্ন ছিল স্যার। হ্যালো হ্যাঁ, হ্যাঁ, প্লিজ গো হেড, কি বলছিলেন রেস্টুরেন্ট? স্যার, বলছিলাম স্যার, এই জায়গায় যে এই যে লাইনটা আছে তো স্যার, এই যে উইদাউট হুম, দ্য নিড ফর হুম, স্টিচিং, স্যার এটা তো স্যার হুম, ওই যে যারা কাঠ যে কাঠের যে ইঞ্জিনিয়ার যে কাঠ দিয়ে যে কাজটা করছে, এটা তো স্যার সেলাই ছাড়া হুম। না স্যার, এটা স্টিচিং মানে কি সেলাই ছাড়া বলছে না স্যার? এমনিতেই তারা কাঠটা হ্যাঁ, হ্যাঁ, এখানে বলছে ইনটু ওয়ান অ্যানাদার উইদাউট দ্য নিড ফর স্টিচিং, যে হ্যাঁ সেলাইয়ের এখানে দরকার পড়তো না, এই কথাটা আর কি বলছে এখানে। জি। আর স্যার এই জায়গায় তো অতিরিক্ত এক্সট্রা যে কথাটা, যে স্যার এই যে কোশ্চেন আমাদের রয়েছে যে স্কিল ক্রাফটম্যান, এটা তো কোথাও কোথাও হুম, নেই, বা এখানে আমাদের কোথাও নাই। কোশ্চেন হুম, পেজে তো কোথাও বলে নাই, যার কারণে কোথাও নট বলে গিভেন পারে না স্যার। এক্স্যাক্টলি। ওই যে তখন যেটা বলছিলাম যে আমরা হচ্ছে পহেলা বৈশাখের কথা তো বলিনি, কেমন? আমরা পহেলা বৈশাখের কথা বলি নাই, আমরা তো কেমব্রিজের বইয়ের কথা বলিনি, আমরা তো সরকারি ছুটির কথা বলিনি। তাহলে যদি আমি না বলে থাকি তাহলে সেটা তো নট গিভেন, কেমন? তো এখানে স্কিল ক্রাফটসম্যানের কথাটা তারা ওই টপিকটা তোলে নাই, তো যেহেতু ওই টপিকটা তারা তোলে নাই, তার মানে হচ্ছে কথাটা নট গিভেন, কেমন গাইস? এই আচ্ছা, কান্ত সাহেবের জন্য সবাই একটু তালি দিই। হ্যাঁ, উনিও প্রশ্ন করেছেন, প্রশ্ন করা খুব হেলদি একটা জিনিস গাইস, ওকে, ওয়েল। আচ্ছা, সো আশা করি এটা সবাই বুঝে গেছে গাইস। সবাই একটু আমাকে কষ্ট করে মেসেজ করেন তো কারা কারা এটা বুঝে গেছেন। এই এবার চলুন হচ্ছে আমরা আমাদের নেক্সট কোশ্চেনটাতে চলে যাই, 10টা 15 বাজে, ওকে, না হলে শেষ করতে পারবো না। তো নেক্সট কোশ্চেনটাতে যদি চলে যায়, নেক্সট কোশ্চেনটাতে আমরা দেখবো এখানে কি বলছে। এখানে বলতেছে, বাই দ্য গাইস, একটু সরি আপনারা যদি কেউ করেন যে ভাইয়া মনে হয় টায়ার্ড হয়ে গেছে, আসলে ভাই টায়ার্ড হয়ে যায় না, আমি যেটা বলছিলাম আমার খুব মাথা ব্যথা করতেছে, বুঝছেন? খুব মাথা ব্যথা করতেছে, আমার খুব কষ্ট হচ্ছে, কেমন?
একটু মাথা ব্যথা করতেছে, সিম্পল কথা হচ্ছে আমার মাথা ব্যথা করতেছে। আর হচ্ছে মাথা ব্যথা করলে কথা বলতে হয় না, মাথা ব্যথা করলে লাইটের মধ্যে থাকতে হয় না, বুঝছেন? কথা বলা, লাইট বন্ধ করে চুপচাপ শুয়ে থাকতে হয়। বাট বুঝতেই পারছেন যে এখন আমি তো কথা তো বলতেছি জোরসে, অন টপ অফ দ্যাট লাইটের মধ্যে বসে আছি। হ্যাঁ, স্টুডিওতে যেহেতু বসে আছি, আমার স্টুডিওতে লাইট, চারপাশে সব লাইট, সো লাইটের মধ্যে বসে আছি, খুব মাথা ব্যথা করতেছে। সো আমার যদি একটু কষ্ট হয় গাইস, মানে একটু যদি ফিল হয় যে ভাই একটু ক্লান্ত, প্লিজ আজকে একটু আন্ডারস্ট্যান্ডিং করেন। আই নো আপনারা আন্ডারস্ট্যান্ড করবেন, আপনাদের প্রতি অতটুকু কনফিডেন্স আমার আছে, বাট জাস্ট বলতেছি আর কি গাইস। থ্যাংক ইউ। হ্যাঁ, এই চলো আমি একটু কন্টিনিউ করি। এরপরের প্রশ্নটা কি বলছে? এরপরের প্রশ্নটাতে বলতেছে যে দ্য লেটার practice used by the Mediterranean shipbuilders involved building the hull before the frame. ওই যে আমরা মিনিং গুলো বুঝতেছিলাম, এখন কাজে লাগবে। তো এখানে বলতেছে যে দ্য লেটার প্র্যাকটিস, পরবর্তী সময়ের যে প্র্যাকটিসটা ছিল মেডিটেরিয়ান শিপবিল্ডারদের, কেমন মেডিটেরিয়ান অঞ্চলের যে শিপবিল্ডারদের পরবর্তীতে যেই মানে মেথডটা ছিল, টেকনিকটা ছিল, দ্যাট ইনভলভ, সেখানে ইনভলভ ছিল বিল্ডিং দ্য হাল বিফোর দ্য ফ্রেম। মানে সেখানে হচ্ছে জাহাজের খোলসটা আগে বানানো হতো, ফ্রেমটা পরে বানানো হতো, এরকম বলছে। কেমন এই কথাটা কি মিলে না মিলে এখন আমাদেরকে একটু মিলাইতে হবে। কেউ আগে অ্যান্সার দিবেন না, আমি হচ্ছে কি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার সুযোগ দিব। তো চলেন আমরা একটু কন্টিনিউ করি। আসেন, ওকে। সো অ্যান্সার দিবেন না কেন আপনি তো বুঝতেই পারছেন গাইস। ওকে, আমি জানি আপনারা অলরেডি অনেকে অ্যান্সারটা জানেন, বাট সবাইকে একটু সুযোগ দিতে চাই আমরা, যে সবাই আমরা একসাথে অ্যান্সার দিব, তাহলে সবাই চিন্তা করার সুযোগ পাবো। কেমন? তো দেখি ইনশাল্লাহ, এন্ড আই এম শিওর ওকে আপনারা সবাই বুঝতেই পারছেন। তো আমরা একটু কনসিডারেট হই, এন্ড আমি জানি আপনারা হচ্ছেন। তো এখন এখানে কি বলছে দেখি, এখানে বলতেছে যে দ্য লেটার প্র্যাকটিস, ওকে, পরবর্তী সময়ের প্র্যাকটিসের কথা বলতেছে, যেটা হচ্ছে মেডিটেরিয়ান শিপবিল্ডারদের, যেখানে কি হয়েছে, যেখানে হচ্ছে তারা ফ্রেমটা আগে বানাতো, সরি খোলসটা আগে বানাতো, ফ্রেমটা পরে বানাতো, এরকম করে বলছে। কেমন? তো এই খোলসের কথা, হাল শব্দটা এখানে পাইছি, ফ্রেম কথাটা এখানে পাইছি। তো যেহেতু দুইটা কিওয়ার্ড এখানে পাইছি, হাল আর ফ্রেম দুইটাই, মেডিটেরিয়ান শিপবিল্ডারদের যে কিওয়ার্ডটা এটাও এখানে পাইছি। সো আসেন আমরা একটু এই জায়গাটাতে কি পড়ছে সেটা একটু পড়ে আসি। এখানে বলতেছে দেন ইন দ্য ফার্স্ট সেঞ্চুরি বিসিই, সরি দেন ইন দ্য ফার্স্ট সেঞ্চুরি অফ দ্য কারেন্ট এরা, তো বলতেছে যে পরবর্তীতে, এই যে দেখেন লেটার প্র্যাকটিস বলছে না, তো এখানে দেন বলছে, মানে তারপরের কথা বলতেছে। তো বলতেছে আচ্ছা তারপর খ্রিস্টীয় প্রথম শতকে কি হয়েছে, মেডিটেরিয়ান শিপবিল্ডার শিফটেড টু অ্যানাদার শিপ বিল্ডিং মেথড। তো হচ্ছে মেডিটেরিয়ান যে শিপবিল্ডাররা ছিল, ভূমধ্য সাগরীয় যারা শিপবিল্ডার ছিল, জাহাজ বানানোর লোক ছিল, তারা একটা নতুন মেথড ব্যবহার করা শুরু করছে, স্টিল ইন ইউজ টুডে, যেটা এখনো ব্যবহার করা হয়। ওকে, যেখানে কি বলছে, হুইচ কনসিস্টেড অফ বিল্ডিং দ্য ফ্রেম, which consisted of building the frame first, then proceeding with the hull and other components. যেখানে বলতেছে তারা ফ্রেমটা আগে বানাতো, তারপরে হচ্ছে গিয়ে খোলস বা বাকি অংশগুলো বানাতো। তাহলে এখানেই হচ্ছে ট্রিকি কথাটা। কথাটা কি, আমরা যদি আমাদের প্যাসেজটার কোশ্চেনটা পড়ি, কোশ্চেনে বলতেছে যে মেডিটেরিয়ান যে ভূমধ্য সাগরীয় যারা শিপ বিল্ডার ছিল, তারা হচ্ছে খোলসটা আগে বানাতো, ফ্রেমটা পরে বানাতো, তাই না? ফ্রেমটা বানানোর আগে খোলস বানাতো। আর এখানে প্যাসেজে যে কথাটা বলছে সেটা হচ্ছে যে বিল্ডিং দ্য ফ্রেম ফার্স্ট, দেন প্রসিডিং উইথ দ্য হাল, মানে প্রথমে হচ্ছে তারা ফ্রেমটা বানাতো, পরবর্তীতে খোলসটা বানাতো। তাহলে এবার আমাকে একটু সবাই বলেন তো ডিয়ার স্টুডেন্টস, যে আপনাদের মতামত গুলা কি, এখানে আসলে কি এটা ট্রু হবে, ফলস হবে, নাকি নট গিভেন হবে? এবং যদি মতামত ফলস হয়, অ্যান্সার গুলা সবাই এখন দিন। মতামত গুলো ফলস যদি হয়, তাহলে এটার পিছনে যুক্তিটা কি? কেমন? গো আহেড গাইস, যুক্তিটা কি তাহলে এখানে? ভাইয়া এখানে জাস্ট অপোজিট ঘটনাটা ঘটেছে। এখানে যেটা হচ্ছে ভাইয়া, যেটা ওরা বলছে যে বিল্ডিং, কোশ্চেনে আছে শিপ বিল্ডার্স ইনভলভ বিল্ডিং দ্য হাল বিফোর দ্য ফ্রেম, বাট এখানে যেটা বলছে যে আগে ফ্রেম তৈরি হচ্ছে, পরে আপনার যেটা হচ্ছে যে হাল তৈরি হচ্ছে, খোলসটা তৈরি হচ্ছে। কেমন? এক্স্যাক্টলি এক জায়গায়, এক্স্যাক্টলি রাইট। এক জায়গায় বলছে হচ্ছে যে খোলস প্রথমে তৈরি হয়েছে, ফ্রেম পরে তৈরি হয়েছে, আর প্যাসেজে বলতেছে ভাই ফ্রেম আগে তৈরি হয়েছে, খোলস পরে তৈরি হয়েছে। তাহলে তো কথাটা একদম উল্টা হয়ে গেল। Still in use today, which consisted of building the frame first and then proceeding with the hull and the other components of the ship. এক্স্যাক্টলি, তাহলে কথাটা পুরা মানে সিকোয়েন্সটা উল্টা করে দিছে। এখানে যা বলছে যে খোলস আগে তৈরি হয়েছে, ফ্রেম পরে হয়েছে, একদম ঠিক বলছেন গাইস, বাট ওখানে বলছে ফ্রেমটা আগে হয়েছে, খোলসটা পরে হয়েছে। চাইলে একদম উল্টা সিকোয়েন্সে কথাটা বললো, মিনিং হচ্ছে কথাটা
ফলস। মাইন্ড ইউ, এখানে এমন না যে বিষয়টা উল্লেখ করে নাই, এমন না যে ওরা সিকোয়েন্সটা উল্লেখ করে নাই, উল্লেখ ঠিকই করছে, জাস্ট মিলে নাই। আমরা ফলস আর নট গিভেন এর মধ্যে কনফিউশন এখানেই পড়ি। নট গিভেন মানে হচ্ছে দেখা গেলো যে ওরা এখানে যে একটা সিকোয়েন্স ছিল, এই সিকোয়েন্সটা নিয়ে যদি ওরা কোনো কথা না বলতো প্যাসেজের মধ্যে, দেখা যেত যে প্যাসেজের মধ্যে শিপ বিল্ডিং নিয়ে কথা বলছে, হাল নিয়ে কথা বলছে, ফ্রেম নিয়ে কথা বলছে, কিন্তু কোনো সিকোয়েন্স নিয়ে কথা বলে না যে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে, এগুলো নিয়ে হয়তো কিছু বলে না। তখন আমরা বলতাম যে আচ্ছা এখানে সিকোয়েন্সের কথাটা উল্লেখ করে নাই। এখন তো কিন্তু এরকম না, এখন বলছে যে উল্লেখ তো করছে ঠিকই, ইটস জাস্ট দ্যাট কথাটা মিলে নেই, কেমন? তো তখন আর কি আমরা ওটাকে নট গিভেন আকারে দিই। আচ্ছা guys, যারা যারা পারছি, জি ডেসন কি জানি একটু বলতেছিলেন, সরি একবার বলুন তো কথাটা, মাইক্রোফোনটা অন করে। হ্যাঁ কি বলছিলেন? মানে যেটা হচ্ছে যে জাস্ট কি পয়েন্টটাকে নট গিভেন, যেটা হচ্ছে কি পয়েন্টটাকে দেখা যাবে যে পাওয়া যাচ্ছে না, তাই তো? পাওয়া যাচ্ছে না, সবই আছে, হ্যাঁ সব হ্যাঁ, আছে, কিন্তু কি পয়েন্টটা পাওয়া যাচ্ছে না। কি পয়েন্টটা পাওয়া যাচ্ছে না, এক্স্যাক্টলি। ইটস মোর লাইক ওই যে তখন থেকে যেটা আমরা বারবার করে দেখতেছি আজকে ক্লাসে, পহেলা বৈশাখ তো ভাইয়া বলে নাই। আপনারা সবসময় ফিউচারে যখন হচ্ছে গিয়ে নট গিভেন খুঁজতে যাবেন, তখন এই উদাহরণটা মাথায় রাখবেন যে পয়লা বৈশাখ তো ভাইয়া বলে নাই। হ্যাঁ, ধরেন ওই যে তখন যেটা বললাম না, যে আপনি হয়তো আমাকে জিজ্ঞেস করছেন ভাইয়া আমাদের ক্লাস কবে কবে, আমি বললাম রবি মঙ্গল বৃহস্পতিবার রাতের 9টায়। তো এখন আপনাকে বললো যে পয়লা বৈশাখী ক্লাস হবে কিনা, তখন আপনি বললেন যে পয়লা বৈশাখের কথা ভাইয়া বলে নাই। তাহলে এই কথাটা ভাইয়া যেহেতু পয়লা বৈশাখ কথাটা উল্লেখই করে নাই, তাহলে এটা নট গিভেন হবে। তো সেম ভাবে এখানে যে কি পয়েন্ট গুলো থাকে, ওরা যখন কি পয়েন্ট গুলাকে উল্লেখ করা থেকে আর কি বিরত থাকে, তখন সেটাকে নট গিভেন আমরা বলি। ঠিক আছে গাইস? অলরাইট গাইস, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু নিজের দুজনে একটা হাততালি দিই, হ্যাঁ, যে আমরা জিনিসটা বুঝতে পারতেছি। ওয়েল ডান। আচ্ছা, সো এখন চলেন আমরা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনটাতে যদি চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটাতে কি বলতেছে? আমাদের নেক্সট কোশ্চেনটাতে বলতেছে the Romans called the Mediterranean Sea Mare Nostrum because they dominated its use. রোমানরা মেডিটেরিয়ান সিটাকে মারে নাস্ট্রুম ডাকতো বিকজ তারা এটার মানে ব্যবহারটাকে ডমিনেট করতো, কন্ট্রোল করতো। হ্যাঁ, তো আমরা একটা কাজ করি, এই কোশ্চেনের আনসারটা খোঁজা খুব সহজ হবে, বিকজ এখানে এই যে মারে নাস্ট্রুম যে শব্দটা আছে, ল্যাটিন শব্দটা তখন পড়ছিলাম, এই ল্যাটিন শব্দটা আমরা হচ্ছে গিয়ে এখানে খুঁজলে এখন পেয়ে যাব। কেমন? তো কোথায় পাবো গাইজ, একটু যদি আমরা দেখি এই কোশ্চেনটাতে, আমরা মারে নাস্ট্রুমটা একটু সবাই আমার সাথে দেখেন কেমন। মারে নাস্ট্রুম এভাবে খুঁজতে খুঁজতে, লাইন বাই লাইন খুঁজতে খুঁজতে আপনারা দেখবেন যে ইভেনচুয়ালি এখানে শব্দটা এখানে পেয়ে যাবে, রোম কথাটা এখানে পেয়ে যাবে, কেমন, এই রোমান্স কথাটা এখানে পেয়ে যাবেন। তখন আপনি চিন্তা করবেন যে আচ্ছা 2-3টা কিওয়ার্ড যেহেতু পেয়ে গেছি, অ্যান্সারটা এখানে হবে। আচ্ছা বাই দ্য ওয়ে গাইস, জাস্ট টু বি ক্লিয়ার, স্ক্যানিংটা সবসময় এত সহজ হয় না, কিছু কিছু কোশ্চেন আছে যেখানে এটা চ্যালেঞ্জিং হয়। এন্ড আমি আপনাদেরকে স্ক্যানিংটা করানোটা মানে দিস ইজ ইম্পর্টেন্ট, স্ক্যানিং করানোটা ইম্পর্টেন্ট, এটা আমি করাই এবং করাবো ইনশাল্লাহ। তো আপনারা দুশ্চিন্তা করেন না, বাট এটা জাস্ট আজকের ক্লাসে করাচ্ছি না। হ্যাঁ, আজকের ক্লাসে আমি একটু আপনাদেরকে ওই জিনিসটা বোঝাচ্ছি যে ফলস মানে কি, নট গিভেন মানে কি, ফলস মানে কি, নট গিভেন মানে কি, ফলস মানে কি, নট গিভেন মানে কি। এই একটা কনসেপ্ট জাস্ট আজকের এই একটা ক্লাসে আপনাদেরকে যদি আমি ঢুকাই দিতে পারি ইনশাল্লাহ, তাহলে ফিউচারে আপনাদের অনেক ট্রু ফলস নট গিভেনটা সেফ হয়ে গেল, সিকিউর হয়ে গেল। কেমন? বাকিটা ইনশাল্লাহ বিভিন্ন স্কিল যেগুলো আছে, স্ক্যানিং হোক, স্কিমিং হোক, থিম বোঝা হোক, আরো বিভিন্ন জিনিস আছে, সেগুলো না হয় আমরা আলাদা আলাদা করে ভিন্ন ভিন্ন সময় করবো। কেমন? আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছেন। Guys, কারা কারা বুঝতে পারছে একটু হ্যান্ড রেজ করে দিতে, ভাই বুঝতে পারছে। আপাতত আমরা এই মুহূর্তে ফলস আর নট গিভেন এর ওই অ্যাঙ্গেলটারে টার্গেট করছি, যে এখানে ফলস আর নট গিভেন মানে কি, কেমন, ওই জায়গাটাকে আমরা আসলে মানে টার্গেট করতেছি। হ্যাঁ, যে আমরা ওই জিনিসটা ফিল করতে পারি কিনা। এনিওয়ে আসেন, সো এখানে বলতেছে আমাদের প্রশ্নে কি বলছে, প্রশ্নটাকে বুঝি। দ্য রোমান্স কল দ্য মেডিটেরিয়ান সি মারে নাস্ট্রুম। রোমানরা মেডিটেরিয়ান যে সিটা ছিল, ভূমধ্য সাগর যেটা ছিল, তাটাকে তারা মারে নাস্ট্রুম রাখতো বিকজ দে ডমিনেটেড ইটস ইউজ, বিকজ তারা এটার ব্যবহারটাকে ডমিনেট করতো, মানে এটাকে তারা কন্ট্রোল করতো। কেমন? এখন আমরা যদি এখানে প্যাসেজের মধ্যে আসি, প্যাসেজের মধ্যে দেখি এই লাইনটাতে কি বলতেছে। প্যাসেজের মধ্যে লাইনটাতে বলতেছে দ্য এনশিয়েন্ট, দেখি তো এখানে পরের প্যারাগ্রাফ, অ্যাকচুয়ালি এখানে বলতেছে ইভেনচুয়ালি, ওকে, শেষ পর্যন্ত রোমস নেভি বিকেম দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট পাওয়ারফুল ইন দ্য মেডিটেরিয়ান। বলতেছে যে রোমের যে নেভি ছিল সেটা সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে লার্জেস্ট হয়ে গেছে। অ্যান্ড রোমান্স হ্যাড কন্ট্রোল ওভার হোয়াট দে কল্ড মারে নাস্ট্রুম আওয়ার সি। এবং রোমানরা এটাকে মারে নাস্ট্রুম ডাকতো কারণ তারা এটাকে কন্ট্রোল করতো, অ্যান্ড এটাকে তারা আমাদের সি বলতো। হ্যাঁ, তাহলে গাইস এই কথাটা কি 100% মিলে গেছে কিনা আমাকে একটু সবাই কনফার্ম করুন তো, যে ভাই কথাটা মিলছে কি মিলে নাই, কি মনে হয় গাইস? ওকে, জি স্যার, তো ভাই আসেন আপনার অ্যান্সার সবগুলি বলি। মিলে মিলে গেছে ভাইয়া। মিলে গেছে না? মিলে যায় স্যার। হ্যাঁ, Yes, মিলে sir. গেছে। কারণ আমি যদি বলি যে এটা হুম। মানে ওই যে মারেনাস্ট্রম বা আমাদের সমুদ্র, তার মানে এটা আমি আর কারো হস্তক্ষেপ করতে দিব না, হুম। মানে আমি ডমিনেটই করতেছি ইনডাইরেক্টলি। আমি ডমিনেটই করতেছি। হ্যাঁ, আমার ওই যে ওখানে বলছে রোমানদের কন্ট্রোল ছিল,
মানে ওরা হ্যাঁ আসলে দেখেন ডমিনেট শব্দটাকে কিভাবে বলছে যে তাদের নেভি সবচেয়ে বড় ছিল, সবচেয়ে পাওয়ারফুল ছিল এবং তাদের কন্ট্রোল ছিল, তাইলে তারা এটাকে আবার নিজেদের সি বলতেছে, তাইলে মানে তারা জিনিসটাকে কি করতেছে, তারা এই জিনিসটাকে এক কথায় বলতে গেলে ডমিনেট করতেছে, তাই না? right. সেক্ষেত্রে কথাটা অ্যান্সারটা হবে ট্রু। অলরাইট, দেখেন কতটা সহজ করে আমরা অ্যান্সারটা করে ফেললাম, এন্ড আই ক্যান সি যে আপনাদের অলরেডি কিন্তু ওই আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ শুরু হয়েছে। দিস ইজ ভেরি গুড নিউজ। আচ্ছা চলো আমরা নেক্সট কোশ্চেনটাতে চলে যাই, ফাইনাল কোশ্চেন আজকের। মাই গড গাইজ, আমার মাথা ব্যথাটা খুব বাড়ছে। ইন এনি কেস, যেটা বলতেছি, ফাইনাল কোশ্চেন, কেমন গাইজ? মোস্ট রোয়ার্স অন শিপস ওয়ার পিপল ফ্রম দ্য রোমান আর্মি। ওকে, বেশিরভাগ রোয়াররা যারা ছিল তারা হচ্ছে রোমান আর্মির সদস্য ছিল। হ্যাঁ, মোস্ট রোয়ার্স ফর দ্য আর কি রোয়ার্স অন শিপস ওয়ার পিপল ফ্রম দ্য রোমান আর্মি। হ্যাঁ, তাহলে এখানে বলতেছে যে রোমান আর্মিতেই তারা রোয়াররা ছিল। তো আমরা যদি একটু রোমান আর্মি যেহেতু বলছে, আমরা হচ্ছে রোমান শব্দটা পাইছি এখানে, মিলিটারি শব্দটা পাইছি এখানে, আর্মি আর মিলিটারি একটা সিনোনিম শব্দ, কেমন এখানে পেয়ে গেছি, এখানে রোয়ার শব্দটাও পাইছি এখানে। তো তখন একই লাইনে যেহেতু কিওয়ার্ড গুলো পেয়ে গেছি, চলেন আমরা একটু পড়ে দেখি এখানে কি বলছে। তো এখানে বলতেছে যেই সেন্টেন্সটার মধ্যে তিনটা কিওয়ার্ড একসাথে পেয়ে গেছি, ওই সেন্টেন্সটাকে আর কি আমরা এখন টার্গেট করব। তো এখানে বলতেছে ইট ওয়াজ ওয়ার্থ নোটিং দ্যাট, এটা উল্লেখ করার মতো একটা বিষয় হচ্ছে যে কন্ট্রারি টু পপুলার পারসেপশন, ওকে, যদিও পপুলার পারসেপশনটা ভিন্ন, রোয়ার্স ওয়ার নট স্লেভস। ওকে, রোয়ার্সরা কিন্তু আসলে স্লেভস বা দাসী ছিল না, বাট মোস্টলি রোমান সিটিজেন্স এনরোলড ইন দ্য মিলিটারি, মানে তারা অধিকাংশই হচ্ছে রোমান নাগরিক ছিল যারা সেনাবাহিনীতে নাম লিখিয়েছিল। তাহলে গাইজ একটু কথাটা বুঝি, আমাদের প্রশ্নে বলছে যে মোস্ট রোয়ার্স অন দ্য শিপ ওয়ার পিপল ফ্রম দ্য রোমান আর্মি, মানে হচ্ছে বেশিরভাগ রোয়াররা শিপের মধ্যে যারা ছিল তারা রোমান আর্মিতে আর কি, রোমান আর্মির লোক ছিল। আর এখানে বলতেছে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে, যদিও জনপ্রিয় ধারণাটা মিলে না, বাট এখানে বেশিরভাগ লোক দাস ছিল না, তারা কিন্তু অধিকাংশ রোমান নাগরিক ছিল যারা সেনাবাহিনীতে নাম লিখিয়েছিল। এবার আপনারা সবাই বলেন গাইজ যে এই জিনিসটা আসলে কতটুকু ট্রু, ফলস কিংবা নট গিভেন। হ্যাঁ, আপনাদের কি অপিনিয়ন, এটা কি হবে গাইজ? ট্রু হবে, ফলস হবে, নাকি নট গিভেন হবে? গাইজ আমি True মিন হবে করছি, ভাইয়া, ট্রু হবে, true হবে। হ্যাঁ, ট্রু হবে। Rowers were not the এটা slaves, but mostly Roman citizens রোমান enrolled in the military. এনরোলড ইন দ্য আর্মি মিলিটারি, একই তো স্যার এটা, কিন্তু একই তো কথা, অধিকাংশ রাইট? আর্মিরাই ছিল স্যার, মিলিটারি আর্মি, তারা তো অধিকাংশ ছিল রোমানি, আর ওই জায়গায় সে কথাই রোমিনা করছে একই। জি স্যার। একই কথাই বলছে, তাই না? অলরাইট গাইস, জি। থ্যাংক ইউ সো মাচ। সো আপনারা সবাই বুঝে গেছেন, তাহলে এটা আলটিমেটলি কথা কিন্তু সেম মিলে গেছে, and যেহেতু কথাটা মিলে গেছে তাহলে অ্যান্সারটা হবে ট্রু। সবাই একটু তালি দিত নিজেদের জন্য গাইস, ওয়েল ডান। আচ্ছা গাইস, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে অনেক কষ্ট করার জন্য। এখন একটা ছোট্ট কথা বলি, আই এম সো সরি, আমার আসলে জেনুইনলি খুব কষ্ট হচ্ছে, আমার মাথা মানে ফেটে যাচ্ছে। আমি হচ্ছে একটা কাজ করছি, আপনাদেরকে আজকে সোফার ট্রু ফলস ইভেন্টটা পর্যন্ত সলভ করে দিলাম। আমি জেনুইনলি বলতে আমার আরো 1 ঘন্টা ক্লাস নেওয়ার পরিকল্পনা ছিল, এন্ড আমার ইচ্ছা ছিল যে আজকে আপনাদেরকে বাকি শূন্যস্থানগুলোও করাবো, এন্ড আপনাদেরকে আমি আসলে একটু কষ্ট দেওয়ার প্ল্যান ছিল আজকে, বাট এখন আমি নিজেই একটু মানে সিক ফিল করতেছি। সো গাইজ, আজকের জন্য আমাকে ছেড়ে দেন, আজকের জন্য ক্লাসটা এখানেই শেষ। আপনাদের সবাই ইনশাল্লাহ আগামী রবিবারে আর কি আপনাদের সাথে দেখা হবে। এন্ড গাইজ, আমি হচ্ছে আরেকটা কথা বলি, আগামী কালকে আমি ফ্রি আছি, যারা যারা হচ্ছে আপনারা হচ্ছে আমার সাথে কথা বলার প্রয়োজন ফিল করতেছেন, আপনারা সবাই হচ্ছে আগামী কালকে আমি ফ্রি আছি, আপনারা সবাই হচ্ছে আমাকে যে কোনো সময় দিনের বেলা একটা কল দিয়ে